হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি। অবশ্য আজকের পুরো বিষয়ই আছে বাংলাদেশ প্রসঙ্গ, যেটা আপনারা শুনেছেন যে এটা বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন এবং একই সাথে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাস অত্যন্ত দুঃখজনক একটি অধ্যায়, যে একজন প্রধানমন্ত্রীকে তার মানবতাবিরোধী অপরাধের কারণে বাংলাদেশকে তার মৃত্যুদণ্ড দিতে হয়েছে। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করব যে মানবতাবিরোধী গণহত্যায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যে ফাঁসির রায়, এই ফাঁসির রায়ের প্রেক্ষাপট নিয়ে ডিটেলস আলোচনা করব। প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, তিনি বলেছেন যত ক্ষমতাবানই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটা পুনর্নিশ্চিত করেছে এই রায়। শেখ হাসিনা আরেকটি বিষয় আছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে 2024 সালের হত্যাযজ্ঞের ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দ্রুত ফাঁসির রায় কার্যকর চায় শহীদ শিশুদের পরিবার, আজকে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। হাসিনার রায়কে ন্যায় বিচারের প্রতিষ্ঠা বলেছে বিএনপি, বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি বলেছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আরেকটি প্রতিক্রিয়া আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যে এ রায় ঘোষণা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওইটা ইউএন হিউম্যান রাইটস কমিশন এটা বলেছে। আর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে এ রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার রাজনৈতিক ফিউচার নিয়ে তারা প্রশ্ন তুলেছে। যেসব কারণে শেখ হাসিনা আসাদুজ্জামানের রায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এই বিষয়টি আজকে আলোচনা করব এবং আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর কতটা গুরুত্ব পেয়েছে সেই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হবেন জনাব গুলাম মর্তুজা, যিনি ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার, তিনি এখন বাংলাদেশে রয়েছেন। আমাদের সাথে যুক্ত হবেন জনাব হাসান ফেরদৌস, শীতাংশু গুহ, ডক্টর মাসুদুর রহমান, আব্দুল লতিফ সম্রাট, রতন তালুকদার এবং আমাদের স্টুডিওতে আছেন জনাব সৈয়দ তারেক, যিনি একজন প্রবীণ সাংবাদিক। সৈয়দ তারেক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। যাই হোক, এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন সাংবাদিক আরিফ, আমাদের সাথে যুক্ত হবেন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজবুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজবুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সোমবার, নভেম্বর মাসের 17 তারিখ। শেখ হাসিনার ফাঁসির বিষয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন নিউজ আপডেটের পরে। তার ইতিমধ্যেই বিভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছে। সময় বাঁচানোর জন্য আমি সেই প্রসঙ্গে আর গেলাম না, আমি অন্য বিষয়গুলোতে আপডেট দিয়ে রাখি। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাবটি গাজার জন্য, সেটি আজকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছে। অর্থাৎ নিরাপত্তা পরিষদে বিরোধিতা করেছে দুটি দেশ যদিও, কিন্তু তারা ভেটো দেয়নি। একটি দেশের ভেটো দেওয়ার ক্ষমতা ছিল যদিও, কিন্তু সেটি দেয়নি। সেটি হচ্ছে রাশিয়া এবং চীন। তারা দুজনেই ভেটো দেওয়ার ক্ষমতা হচ্ছে, কিন্তু তারা এই প্রস্তাবের সময় ভোটদানে বিরত ছিল। সেটি এবং সেই বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে তবে গাজা শান্তি প্রস্তাব নিয়ে যেহেতু 15 জন সদস্যের মধ্যে 13 জন ভোট দিয়েছে, 2 জন বিপক্ষে ছিল, কিন্তু তারা ভেটো প্রয়োগ করেনি। তা সত্ত্বেও মনে হচ্ছে যেন বৃহৎ শক্তিগুলো একমত হতে পারেনি গাজার এই শান্তি প্রস্তাবের ব্যাপারে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রেরই প্রস্তাবিত। কিন্তু কাকতালীয় বিষয় হচ্ছে যে ইসরায়েল বিরোধিতা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই শান্তি প্রস্তাবের, এবং যদিও বেশ কয়েকটি আরব রাষ্ট্র সেটি সমর্থন করেছে এবং তারা ইসরায়েল এবং রাশিয়া এটি প্রস্তাবের বিরোধিতা করেছে, যেটি এবং ভোটে দেখা যাচ্ছে যে 13 ভোট তারা পেয়েছে, যেটি একটু আগেই আমি বললাম ভোটদানে বিরত ছিল রাশিয়া এবং চীন। দুজনেরই ভেটো দেওয়ার ক্ষমতা ছিল, অর্থাৎ এই প্রস্তাবটি নাকচ করার ক্ষমতা তাদের ছিল, কিন্তু তারা সেটি করেনি। তারা সেখান থেকে বিরত থেকে সে ভোট দেওয়ার ভোটটি প্রস্তাবটি পাশ হয়ে যায়। তবে এই গাজা শান্তি প্রস্তাবে তিন তিন পর্বে এই শান্তি চুক্তিটি কার্যকর কথা বলা হয়েছে। প্রথম পর্বটি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, বলা হচ্ছে যেটি হচ্ছে যে দুই হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু সেটি পরের ধাপে হবে। আর দ্বিতীয় ধাপের কার্যকরটি শুরু করা হবে এই প্রস্তাবের মাধ্যমে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবে ছিল। সেটি হচ্ছে যে একটি বোর্ড অফ পিস গঠন করা হবে, শান্তির বোর্ড, এবং সেই বোর্ড অফ পিসের নেতৃত্ব দিবেন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং। এবং আমরা এতদিন ধরে শুনেছিলাম যদিও যে ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এক্সিকিউটিভ চেয়ার হিসেবে এই দায়িত্ব পালন করবেন। তিনি
মূলত, কিন্তু তার নামটি অবশ্য আজকে সেই প্রস্তাবে উঠেনি। তবে এবং এই 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 বোর্ড অফ পিস এরাই সাময়িকভাবে গাজার শাসনভার দায়িত্বভার গ্রহণ করবে এবং সেই এলাকায়, এবং সেখানে একটি ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স, আইএসএফ বলা হচ্ছে, আর তাদের নাম, সেই আইএসএফ প্রতিষ্ঠা করা হবে। এবং সেটা, এবং তারা ইসরায়েল এখন যে গাজার নিয়ন্ত্রণে রয়েছে তাদের হাত থেকে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করবে, সে ইন্টারন্যাশনাল বোর্ড অফ ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স, আইএসএফ, নতুন একটি টার্ম যদিও। এবং তারা ইসরায়েলের কাছ থেকে সেই গাজা এলাকা, যেটা ইসরায়েল এখন দখল করে আছে, পুরো গাজাটাই ইসরায়েলের নিয়ন্ত্রণ এখন, তাদের কাছ থেকে এই ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স দায়িত্বভার গ্রহণ করবে। এবং এটি হচ্ছে ফেজ 2 পর্ব শুরু হবে। এবং এটি 20 পয়েন্ট, 20টি ধারায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই শান্তি প্রস্তাব, যেটি ফেজ 1 সেপ্টেম্বরে কার্যকর করা হয়েছে, এখন পরবর্তী দ্বিতীয় ধাপ এখন কার্যকর করা শুরু হবে। এবং যার মাধ্যমে প্রথম ধাপে প্রিজনার, অর্থাৎ যুদ্ধ বন্দীদের, সরি, জিম্মিদের মুক্তি করা হয়েছে, সমস্ত জিম্মিদের যারা জীবিত ছিল, এবং মৃত যারা কয়েকজন ছিল তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এবং সেখানে আমরা একটু আগে যেটি বললাম, সে একটা সিজ ফায়ার, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যদিও দুই পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলা হচ্ছে না। তা সত্ত্বেও এখানে কোনো না কোনো ভাবে একটি যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। যদিও এই যুদ্ধে, গাজার যুদ্ধে, প্রায় 69,000 মানুষ প্রাণ হারিয়েছেন গাজায় এবং প্যালেস্টাইনে, যাদের মধ্যে আহ, সবাই, বেশিরভাগই ছিলেন শিশু এবং মহিলা। এবং এই আক্রমণটি শুরু হয়েছিল ইসরায়েলের গত 2023 সালের 7ই অক্টোবর, যখন হামাস সেখানে আক্রমণ করে এবং 1200 ইসরায়েলি নাগরিককে হত্যা করে এবং 2,250 জনকে জিম্মি হিসাবে আটক করে। তারপরে ইসরায়েল এই গাজায় আক্রমণ শুরু করে, হামলা শুরু করে, এবং তারপর সেই প্রায় 2 বছর দীর্ঘস্থায়ী যুদ্ধের পর সেখানে যুদ্ধবিরতি আসে, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগেই মূলত বলা যায়। সিআইএর সাবেক প্রধান জেমস কমির বিরুদ্ধে যে বিচার কার্য শুরু করতে চাচ্ছিলেন তার ট্রাম্প প্রশাসন, তাতে প্রথমেই তারা ধাক্কা খেলেন একজন বিচারকের কাছে, ম্যাজিস্ট্রেট জাজ, যিনি আলেকজান্দ্রিয়া ভার্জিনিয়া ম্যাজিস্ট্রেট জাজ হিসেবে কর্মরত, দায়িত্ব পালন করছেন। সেই ম্যাজিস্ট্রেট জাজ ফিল্ড জাজ উইলিয়াম বিল পিট জাজপিক আজকে বলেছেন যে যেভাবে এই মামলাটি দায়ের করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিযুক্ত অ্যাটর্নি, ইউএস অ্যাটর্নি, সেখানে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। এবং বিশেষ করে এই মামলা যাদেরকে সাক্ষী, এবং যাদের তাদের সাক্ষী গ্র্যান্ড জুরিতে যাদের সাক্ষীর কথা মাধ্যমে এই মামলাটি জেমস কমির বিরুদ্ধে দায়ের করা হয়েছে, সেখানে অনেক প্রক্রিয়া সঠিকভাবে পালন করা হয়নি। এবং এই ব্যাপারে জাজ এই মামলার ব্যাপারে একটি সন্দেহের তীর ছুড়ে দিয়েছেন, এবং শেষ পর্যন্ত এই মামলাটি খারিজ হয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। তবে জাজ বিল ফিট জাট্রিক আজকে নির্দেশ দিয়েছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে, যারা মূলত এই মামলাটি দায়ের করেছে, সেটি হচ্ছে যে যে তারা যেন এই মামলার সকল গ্র্যান্ড জুরির তথ্য আদালতে উপস্থাপন করেন, যাতে আদালত পূর্ণাঙ্গভাবে পুরোপুরি এই বিষয়টি যাচাই বাছাই করতে পারে। এবং তবে জেমস কমির আইনজীবীরা জানিয়েছেন যে তারা আশাবাদী এই সমস্ত তথ্য উপস্থাপন করা হলে জেমস কমির বিরুদ্ধে মামলাটি হয়তোবা বিচারক খারিজি করে দেবেন। আহ, জেফ্রি এপিস্টেইন এর যে বিষয় সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় শুরু হয়েছে, এবং যেই এপিস্টেইনের যে ফাইল, যে তদন্তের যে দলিল পত্র ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে রয়েছে, তার কিছু ইতিমধ্যে রিপাবলিকান কংগ্রেস সদস্যরা জনসমক্ষে উন্মুক্ত করেছেন। এর পরবর্তীতে ডেমোক্রেট দলীয় কংগ্রেস সদস্যরাও কিছুটা পাবলিক জনসাধারণ উপস্থাপন করেছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই এই এই তদন্তের সমস্ত তথ্য জনসম্পর্কে প্রকাশের বিরোধিতা করে আসছিলেন, কিন্তু গতকাল আকস্মিকভাবে তিনি তার মত সম্পূর্ণ পাল্টিয়ে ফেলেন। তিনি রিপাবলিকান সদস্য যারা কংগ্রেসে রয়েছে, রিপাবলিকান দলীয়, তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন এই এই জ্যাফরি এপিস্টিনের তদন্ত কাজের সমস্ত কাগজপত্র, সকল ফাইল জনসম্মুখে উন্মুক্ত করে দেন। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এতে তার লুকানোর কিছু নাই, দেশের মানুষ জানুক যে কিনা আসলে কি ধরনের তদন্ত হয়েছে এবং তদন্তের মাধ্যমে কি পাওয়া গেছে। তবে এই জেফ্রি এপস্টিনের এই 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 মামলা এবং তদন্তের সাথে আরো দুইজনের নাম নতুন ভাবে জড়িয়ে পড়েনি যদিও, কিন্তু এখন তারা আলোচনায় চলে এসেছেন। সেটি হচ্ছে
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন, সাবেক ফার্স্ট লেডি এবং পরবর্তীতে যিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদের নির্বাচনে পরাজিত হয়েছিলেন 2016 সালে। তাদেরকে কংগ্রেশনাল কমিটিতে আহ্বান জানানো হয়েছিল শুনানিতে অংশগ্রহণ করার জন্য। সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী তারা দুজনেই এই শুনানিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন, অংশগ্রহণের ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। তবে এই ক্ষেত্রে পরবর্তী কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটি অবশ্য কংগ্রেশনাল কমিটি এখনো জানায়নি। আরেকটি বিষয় যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে যে জেফ্রি অ্যাপস্টিন এক পর্যায়ে 2013 সালে, এখন তিনি কংগ্রেসের সংখ্যালঘিষ্ঠ দলের নেতা নিউ ইয়র্কের কংগ্রেসম্যান হেকিম জেফরিসকে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছে এবং আর্থিকভাবে তাকে বিভিন্ন সহায়তা প্রদান করেছে। তবে হেকিম জেফরিস কখনো জেফরি অ্যাপস্টিনের সেই যৌন নির্যাতনের শিবিরে উপস্থিত ছিলেন কিনা সেই বিষয়ে অবশ্য কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তবে তাকে সহায়তা করেছিলেন কংগ্রেসের আসনে নির্বাচন করার সময় হেকিম জেফরিস 2013 সালে, এবং সেটি আর্থিক সহযোগিতাও ছিল, তেমনটি বলা হচ্ছে। বেশ কিছু ইমেলের মাধ্যমে এই তথ্য পাওয়া গিয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের মর্টগেজ ফ্রডের বিরুদ্ধে যে অভিযোগটি ট্রাম্প প্রশাসন দায়ের করেছেন ভার্জিনিয়ায়, সেটিও নড়বড়ে হয়ে গিয়েছে। তার কারণটা হচ্ছে যে যারা যুক্তরাষ্ট্রে মর্টগেজ প্রদানের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করে থাকে, সেই ফ্যানি মে মর্টগেজ প্রতিষ্ঠান জানিয়েছে যে মর্টগেজ আবেদনে লেটিশিয়া জেমস কোনো মিথ্যা তথ্য দেননি। তিনি এমন কোনো তথ্য দিয়েছেন যেটা মর্টগেজ পাওয়ার ব্যাপারে কোনো জালিয়াতির আশ্রয় হিসেবে চিহ্নিত হতে পারে, এমন কোনো তথ্য ফ্যানি মের কাছে নেই। অতএব যারা মামলাটি দায়ের করেছেন ব্যক্তিগত শত্রুতা, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত শত্রুতা জন্য তার অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে, এমন মনোভাবই এখন স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। তার কারণ মর্টগেজ আবেদনে তিনি জালিয়াতির আশ্রয় গ্রহণ করেছিলেন বলেই মূলত অভিযোগের ভিত্তিতে তাকে ইনডাইট করা হয়েছিল এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা শুরু করা হয়েছিল। কিন্তু আজকে ফ্যানি মে এই তথ্য প্রকাশের পর এই মামলাটিও নড়বড়ে হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সাথে বৈঠক করবেন এমনটি জানিয়েছেন তিনি আজ। যদিও দিন কয়েক আগে জোহরান মামদানি বলেছিলেন যে তিনি দায়িত্বভার গ্রহণের পূর্বে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে চান, তার সাথে সাক্ষাৎ করতে চান ওয়াশিংটনে গিয়ে, এবং যদিও সময় এখন নির্ধারিত হয়নি, জোহরান মামদানির উপদেষ্টারাও সময় এখনো প্রকাশ করেনি। তবে আজ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত বক্তব্য থেকে ধরে নেওয়া যায় যে আগামী দিন কয়েকের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সাথে বৈঠকে বসবেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছেন যে নিউ ইয়র্ক সিটিকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে নিউ ইয়র্ক সিটির উন্নয়নে ভূমিকা রাখতে পারে ফেডারেল প্রশাসন, এ নিয়ে তিনি জোহরান মামদানির সাথে বিস্তারিত আলোচনা করবেন, এমনটি প্রেসিডেন্ট ট্রাম্পই স্বয়ং জানিয়েছেন। তবে গভর্নর হোকুলও আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি এখনো মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না জোহরান মামদানি নির্বাচনে বিজয়ের কারণে। কারণ যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুলের খুব একটা দহরম মহরম না থাকলেও এটি কার্যকর ভালো সম্পর্ক রয়েছে, এবং এর আগেও তারা দুজনেই বিভিন্ন মত বিনিময়, মত প্রকাশের মাধ্যমে একটি কার্যকর সম্পর্ক, ওয়ার্কিং রিলেশনশিপ যেটাকে আমরা বলে থাকি, সেটি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এবং সেই ওয়ার্কিং রিলেশনের উপর ভিত্তি করে ক্যাথি হোকুল আজকে জানিয়েছেন যে তিনি মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখনো গ্রহণ করবেন না। যদিও জোহরান মামদানি প্রাইমারি নির্বাচনের পর, নভেম্বরের নির্বাচনের আগে এবং পরে তিনি বিভিন্ন বক্তব্যে নিউ ইয়র্কে শাস্তি দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু ধারণা যে করা হচ্ছে এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পও তার মত পাল্টিয়েছেন নিউ ইয়র্কবাসীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে। নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফরে রয়েছেন। গত শুক্রবার তিনি ইসরায়েলে গিয়েছেন এবং ইসরায়েলের সফরকালে তিনি বিভিন্ন সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নিউ ইয়র্কের পরবর্তী মেয়র জোহরান মামদানিকে মূলত আক্রমণ করেছেন, আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে, এবং তিনি বলার চেষ্টা করেছেন যে জোহরান মামদানির বিজয়ে নিউ ইয়র্ক সিটিতে যে সমস্ত ইহুদি সম্প্রদায়ের লোকজন বসবাস করে তাদের ভয় ভীতির যথেষ্ট কারণ রয়েছে। তবে কেন ভয় ভীতির কারণটি সেটি অবশ্য মেয়র এরিক অ্যাডামস বলেননি। তবে মেয়র এরিক অ্যাডামস প্রাইমারি নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের পর থেকেই মূলত
মামদানির বিরুদ্ধে তার আক্রমণাত্মক বক্তব্য প্রকাশ শুরু করেছেন। এবং এমনকি তিনি, যদিও পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, কিন্তু যখন তিনি অ্যান্ড্রু কুমুকে এন্ডোর্স করেন সাবেক গভর্নর মেয়র নির্বাচনে, তখনও তিনি জোহরান মামদানিকে আক্রমণ করে বলেছিলেন যে নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায় জোহরান মামদানির ব্যাপারে আতঙ্কিত। তার বিভিন্ন বক্তব্য, অতীতের বক্তব্য তাদেরকে হতাশাগ্রস্ত এবং আতঙ্কময় করে তুলেছে। সেই কথাটাই তিনি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েল সফরে গিয়ে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি, এবং এই তথ্যটি নিউ ইয়র্ক টাইমসই প্রথম প্রকাশ করেছে, এবং তিনি বলেছেন জোহরান মামদানির সরি এরিক অ্যাডামসের কথা উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস বলেছে যে এরিক অ্যাডামস সেখানে একটি সমাবেশে বলেছেন যে আমি যদি নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের একজন হতাম, তাহলে আমার এখন ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। মেয়র হিসাবে এরিক জোহরান মামদানি নির্বাচনের, এবং এই বক্তব্যটি তিনি দিয়েছেন তেল আবিবে গতকাল একটি অনুষ্ঠানে। আরেকটি বিষয় যেটি, তবে এরিক অ্যাডামস এবং বিভিন্ন ইহুদি সম্প্রদায়ের নেতা জোহরান মামদানির বিরুদ্ধে যে সমালোচনামূলক বক্তব্য দিচ্ছেন ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে, তার সমালোচনা করেছেন আরেকজন ইহুদি সম্প্রদায়ের ব্যক্তি, ইহুদি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি, এবং যিনি ডেমোক্রেটিক কৌশলবিদ, স্ট্র্যাটেজিস্ট হিসাবে পরিচিত ডেভিড এক্সেলর্ড। তিনি আজকে বলেছেন যে আমি নিজেও একজন ইহুদি সম্প্রদায়ভুক্ত লোক, তবে অহেতুক জোহরান মামদানির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, কারণ তার নির্বাচনে বিজয়ের পর ইহুদি সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি যে বক্তব্য দিয়েছেন ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে, সেটি সেটি অহেতুক, এবং এখনো পর্যন্ত সেই ধরনের আশঙ্কা মনে জাগুক এমন কোনো কাজও জোহরান মামদানি করেননি। এবং তিনি মনে করেছেন যে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা ভোগের এখনো পর্যন্ত তেমন কোনো কারণ ঘটেনি। মন্তব্যটি করেছেন ইহুদি সম্প্রদায়ের একজন ডেমোক্রেটিক কৌশলবিদ ডেভিড অ্যাক্সেলর্ড। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেটা আগে বলছিলাম যে আজকের পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের আয়োজন, এবং আয়োজনে থাকছে শেখ হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মানবতা বিরোধী অপরাধের কারণে, এই বিষয়টি আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা শুরু করি জনাব সৈয়দ তারেক আপনাকে দিয়ে। সৈয়দ তারেক, আপনি কি একটু ব্রিফ দেবেন আমাদেরকে যে কি কারণে তাদের উভয়ের ফাঁসি দেওয়া হলো? ধন্যবাদ। ওনার প্রথম হলো যে এটা সার্বিক একটা মামলা, গণহত্যা। ইন্ডিভিজুয়াল তিনটা ঘটনা ছিল। একটা হচ্ছে ওই যে আশুলিয়ায় 6 জনকে পোড়াইয়া মারা, আর একটা হচ্ছে ওই চানখারপুলে 6 জনকে গুলি করে মারা, আর একটা হচ্ছে আপনার প্রথম যে চার্জটা আর কি, যেটার মধ্যে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তো 3টা চার্জ তার বিরুদ্ধে ছিল, একটাতে যাবজ্জীবন আর 2টোতে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে আর এটা। এবং এখানে 3 জন আসামি, তার মধ্যে একজন রাজসাক্ষী হয়েছে, পুলিশের যে আইজি সাহেব মামুন সাহেব। রাজসাক্ষীর ফলে উনি কিছু সুবিধা পাইছেন রায়ে, তাকে 5 বছরের যাবজ্জীবন দেওয়া হয়েছে, 5 বছরের সাজা দেওয়া হয়েছে আর কি। তো এখন এরপরে এটা হলো প্রথম। শেখ হাসিনার নামে অনেকগুলো মামলা আছে, প্রায় 226টা। এটা যেটা আপনি বললেন আপনার যে সূচনা বক্তব্যে যেটা বললেন যে এখানে রায় মানে ভুক্তভোগীদের ক্ষোভের এটা মানে কারা বলছে এটা হয় নাই, সেটা সামনে আসতেছে। কারণ ইন্ডিভিজুয়াল ভিন্ন ভিন্ন কেসের মামলা আছে কতগুলো আর কি। সেখানে ওনার সঙ্গে কোনো মামলায় হয়তো রাশেদ খান মেনন আসামি, এই আসামি ইয়া সাহেব, কোনোটায় সালমান রহমান, কোনোটায় আনিসুল হক, মানে এরকম সবাই মিলে, কোনোটায় ওবায়দুল কাদের, আবার আসাদুজ্জামান খান কামালও হয়তো সব জায়গায় আছে, কোনোটায় জিয়াউল হাসান, এই সব মিলে মানে এই মামলাগুলো একটার পর একটা আসবে। এটা প্রথম শুরু হইল আর কি। এখন মামলা তো আর এইটাই তো আপনার কতদিন লাগছে এটা শেষ করতে, তো ওগুলো একটার পর একটা শেষ হবে। এই সরকারের আমলে হয়তো 5-7টা আরও মামলার রায় হয়ে যেতে পারে, হয়তো কোনোটার মধ্যে ফাঁসি হইতে পারে, কোনোটার মধ্যে যাবজ্জীবন, কোনোটার জন্য হয়তো খালাস হইতে পারে। এটা জাস্ট মামলার মেরিটের উপরে এটা দেখা যাবে আর কি। তবে এই ঘটনাটা, এটা আপনি যেটা বললেন প্রথমে নজিরবিহীন,
অবশ্যই নজিরবিহীন। গত 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো সরকার প্রধান আদালত কর্তৃক ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন এর আগে দেখা যায় নাই। আমাদের এখানে 2 জন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন আর্মি রিভোল্টে। একজন রাষ্ট্রপ্রধান ছিলেন খন্দকার মোস্তাক, উনি জেলে গেছেন পরবর্তীকালে অন্য চার্জে। বেগম খালেদা জিয়া, ওনাকেও হয়েছে, এরশাদ সাহেব জেলে ছিলেন। ইভেন শেখ হাসিনা 1 সময় উনিও সাব জেলে ছিলেন, এনারা ছিলেন নাকি। কিন্তু আপনার গণহত্যার দায়ে একজন সরকার প্রধান ফাঁসির দণ্ডপ্রাপ্ত, দিস ইজ ফার্স্ট টাইম। আপনার কাছে আবার আসি, আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে জনাব গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা, আপনাকে অনেক ধন্যবাদ। গোলাম মুর্তজা সাংবাদিক এবং তিনি ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার, অর্থাৎ বাংলাদেশ সরকারের ওয়াশিংটন দূতাবাসের স্পোক্স পারসন। জনাব গোলাম মুর্তজা, আপনি জানেন যে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায় হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সমাজ এটা কিছু সমালোচনাও করে। যেমন আমি যদি বলি যে হিউম্যান রাইটস কমিশন, UNHCR, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা অনেকে বলেছে যে মৃত্যুদণ্ড নিয়ে তারা প্রশ্ন তুলেছে এবং সমালোচনা করেছে। সো বাংলাদেশ গভর্নমেন্ট, প্রথমে হলো যে আপনি তো বাংলাদেশে আছেন, এক্স্যাক্টলি হোয়াটস হ্যাপেন্ড অ্যান্ড আন্তর্জাতিক সমাজকে কীভাবে ব্যাখ্যা করবেন আপনারা যে এই বিচার যে স্বচ্ছ এবং সুষ্ঠু হয়েছে? দেখেন, ব্যাখ্যা করার খুব বেশি কিছু দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। তার কারণ আপনি যে সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলছেন, যে সমস্ত প্রতিষ্ঠান প্রতিক্রিয়া জানিয়েছে, এবং সেই সমস্ত প্রতিষ্ঠান পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো দেশে এই রকমের বিচার প্রক্রিয়া যখন হয় তখন সাধারণত তারা তাদের কিছু অবজারভেশন দেন, তাদের কিছু ক্রিটিক্যাল থিঙ্কিংটা তারা প্রকাশ করেন। বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হচ্ছে। এখন বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান আছে, পৃথিবীর বহু দেশে মৃত্যুদণ্ডের বিধান নাই। সারা পৃথিবীতেই মানবাধিকারের প্রশ্নে একটা জনমত তৈরি হয়েছে, অথবা মানবাধিকার সংগঠনগুলো একটা জনমত গঠন করার চেষ্টা করছে যে মৃত্যুদণ্ড বিধান রাখা উচিত নয়। এটা ওই লজিক থেকেই করা হয় যে যা আপনি নিজে দিতে পারবেন না, একজন দিতে পারবেন না, ফেরত দিতে পারবেন না, আপনি সেই কাজটি করতে পারেন না, এরকম একটা লজিক দিয়ে বলা হয় যে মৃত্যুদণ্ডের এই কারণে মৃত্যুদণ্ডের সাজা যখন হয় তখন এর একটা সমালোচনা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়েছে। এটা হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু নয়। যদি আমার কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ শাস্তির পক্ষের মানুষ, মানবাধিকারের পক্ষের মানুষ। কিন্তু যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান আছে, সেহেতু যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয় তাহলে সেটার বিরোধিতা করার আমার খুব বেশি যৌক্তিক কোনো কারণ নাই। আমরা যেটা করতে পারি বাংলাদেশের মানুষ হিসেবে, যে আমরা হয়তো সামগ্রিকভাবে একটা আন্দোলন করতে পারি, সামগ্রিকভাবে একটা জনমত গড়ে তুলতে পারি যে বাংলাদেশের এই আইনটি পরিবর্তন করা দরকার, যে মৃত্যুদণ্ডের পরিবর্তে সর্বোচ্চ যে শাস্তি হয় সেই শাস্তি দেওয়ার জায়গা। আর আন্তর্জাতিক মহলের কথা এটা হচ্ছে এটা। আর আন্তর্জাতিক মহলের কথা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্যরা যারা প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা অতীতেও বিভিন্ন সময় প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি মনে করি না যে সরকারের পক্ষ থেকে তাদের এই প্রতিক্রিয়াকে খুব কড়াভাবে জবাব দেওয়ার দরকার আছে। সরকারের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সহায়তা করার জন্য যা যা করা দরকার সেটা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করেছে। আপনি একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে অনেক বিজ্ঞ মানুষ আছেন। সারা পৃথিবীতে এই ধরনের বিচার প্রক্রিয়া, এই ধরনের অপরাধের নজির তো আরো অনেক আছে, নজির আছে, আবার সেভাবে বলাও একটু মুশকিল। পৃথিবীতে গণহত্যা সংঘটিত হয়েছে সাধারণত একটা যুদ্ধ পরিস্থিতি নেই, সাধারণ জনমানুষ একটি আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এরকম নজির পৃথিবীর ইতিহাসে একটা বিরল, হয়তো আছে কিন্তু একটা বিরল, যে দেশের জনগণকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করার নজির। যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারে আছে, কিন্তু মিয়ানমারে সেখানে তো সশস্ত্র সংগঠন আছে, বিদ্রোহী গ্রুপ আছে, তারা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই কারণে হয়তো সেটা আছে। আর এখানে নিরস্ত্র জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল, সেখানে গুলি করে তাকে হত্যা করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে। এবং এটাও পৃথিবীর ইতিহাসের একটা বিরল, যে এই রকমের একটা মানবতা বিরোধী অপরাধের যত রকমের প্রমাণ রয়ে গেছে। প্রমাণগুলো কি? প্রমাণগুলো শেখ হাসিনা যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, বাংলাদেশের পালিয়ে যাওয়া নেত্রী, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যে টেলিফোনে হত্যার নির্দেশ দিচ্ছেন,
তার অডিও আছে, এবং এই অডিও শুধু আছে নয়, এই অডিওটি পৃথিবীর সবচেয়ে অথেন্টিক ইনস্টিটিউশন কর্তৃক যাচাইকৃত যে এই কণ্ঠ শেখ হাসিনারই। শেখ হাসিনা গুলি করে হত্যার নির্দেশ দিচ্ছেন, সেই অডিও যাচাইকৃত এবং প্রতিষ্ঠিত যে এই কণ্ঠ শেখ হাসিনার। ভিডিও যাচাইকৃত, এই ভিডিও যে দেখা যাচ্ছে সেটা একদম সব দিক থেকে প্রমাণিত ভিডিও। এর বাইরে মানুষের যে সাক্ষ্য, সবকিছু মিলিয়ে কোনো একটি ঘটনার, মানবতা বিরোধী অপরাধের এবং গণঅভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের এত রকমের তথ্য প্রমাণ থাকে, এই নজিরও পৃথিবীতে খুব কম আছে। অর্থাৎ হাসিনার বিচারটি খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে এবং খুব স্বচ্ছ প্রমাণাদির ভিত্তিতে তার বিচারটা হয়েছে। তো সেই বিচার নিয়ে আমার কাছে মনে হয় না যে আন্তর্জাতিক মহল থেকে খুব জোরালো কোনো প্রতিবাদ, খুব জোরালো কোনো বিরোধিতা করার কোনো সুযোগ থাকতে পারে। আন্তর্জাতিক মহল থেকে যে কথাটি বলা হবে, এবং আমি নিজেও সেই কথাটা বলি, যে বিচারিক প্রক্রিয়াটি অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড, আগামীতেও সামনের দিনগুলোতেও যে বিচারগুলো চলবে, আন্তর্জাতিক মানদণ্ডটা বজায় রাখতে হবে, স্বচ্ছতা বজায় রাখতে হবে। আসামি পক্ষ অর্থাৎ যারা অপরাধী অভিযুক্ত পক্ষ, তারা যেন পর্যাপ্তভাবে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। তারা যদি বাংলাদেশে এসে আত্মপক্ষ সমর্থন করতে চান, অ্যাপিল করতে চান, সেই সমস্ত সুযোগ যাতে তারা পান, তাদেরকে যেন হয়রানি করা না হয়, এই ব্যাপারগুলো আন্তর্জাতিক পক্ষ থেকে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলেন, আন্তর্জাতিক সংগঠন বলেন, আন্তর্জাতিক পৃথিবীর বিভিন্ন দেশ বলেন, তারা নিশ্চিত করতে চাইবে। এবং এটা আমাদেরও সেটাই নীতি, অর্থাৎ বাংলাদেশ সরকারেরও নীতি সেটাই। তারা যদি ফিরে এসে অ্যাপিল করতে চায় তাহলে সর্বোচ্চ সহায়তা করা হবে, আর তারা যদি পালিয়েই থাকেন তাহলে তাদের পক্ষে বিচারিক প্রক্রিয়ায় যেটা গ্রহণযোগ্য, বিচারিক প্রক্রিয়ায় যেটা নিয়ম রীতি, সেটা মেনে সহায়তা করা হবে। অর্থাৎ এখানে অস্বচ্ছ কোনো প্রক্রিয়াতে বিচার সম্পন্ন হয়েছে আমার কাছে মোটেই সেটা মনে হয় না। সুতরাং আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেটাকে আমি খুব বড় রকমের কোনো বিরোধিতা বা এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় কোনো রকম কোনো সমস্যা হবে, সেটা আমি মনে করছি না। থ্যাংক ইউ। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি জানেন, আপনি তো বেগম খালেদা জিয়ার শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন আপনার সাংবাদিকতার জীবনে, দেন আপনার শেখ হাসিনার শাসন দেখেছেন, এবং শেখ হাসিনার শাসনের যে লাস্ট 15 ইয়ার্স আপনি একসময় বিরক্ত হয়ে আপনি নিজে প্রতিবাদী হয়েছেন। আজকে শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো, এই রায়ের এই প্রেক্ষাপট নিয়ে যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি তো লাস্ট 17 ইয়ার্স শেখ হাসিনার শাসন দেখেছেন, যেখানে বলা হচ্ছে ঘুষ, দুর্নীতি, খুন, রাহাজানি, মানবাধিকার হরণ, গুম, তারপরে আপনার মানুষ হত্যা, মানে কোনো অপরাধের এমন কোনো অপরাধ নাই যা সংগঠিত হয় নাই। আপনাকে যদি এক কথায় প্রশ্ন করি যে আপনার এই 17 বছরে আপনি আপনার সাংবাদিকতা জীবনে একজন প্রত্যক্ষদর্শী হিসাবে কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি মর্মস্পর্শী এবং সবচেয়ে মানবতা বিরোধী বলে মনে হয়েছে আপনার কাছে? দেখেন, আমরা যখন চোখের সামনে দেখেছি 5 আগস্ট, জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা ঢাকা শহরে ছিলাম, সাংবাদিকতায় ছিলাম। আমাদের অফিসটি যেহেতু, আমি সেই সময় ডেইলি স্টারে কাজ করতাম, আমাদের অফিসটি যেহেতু কারণ বাজারের মূল রাস্তায়, কাজী নজরুল ইসলাম সড়কের মূল সড়কে, এবং আমরা চোখের সামনে সামরিক বাহিনীর, বিজিবির, পুলিশের এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে গুলি করে মানুষ হত্যা করতে দেখেছি। এভাবে সাধারণ শিক্ষার্থী জনতাকে যে গুলি করে হত্যা করা যায়, এটা আমার এখনো বিশ্বাস হতে চায় না। আমি যখন কারণ বাজারের ডেইলি স্টারের 6 তলা থেকে দেখছিলাম যে গুলি করা হচ্ছে এবং সেই গুলি লেগে একজন পড়ে যাচ্ছে, পাশের যে ছেলেটি ছিল সে তখনও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পুরো বিষয়টা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হয়। আমার শরীরে একেবারে কাঁটা দিয়ে ওঠে, লোমগুলো সব দাঁড়িয়ে যায় যে এইভাবে মানুষ হত্যা করা যায়। শেখ হাসিনা গণভবনে বসে সেই সময় এই প্রক্রিয়াতে মানুষ হত্যা করেছে। এটা নৃশংসতম মানবতা বিরোধী অপরাধ। এই নৃশংসতম মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে যে সবচেয়ে ভয়াবহ অভিযোগ, তার একটি। আর আপনি যে নৃশংসতার কথা বললেন, আরেকটি নৃশংস ঘটনার জন্ম দিয়ে গেছেন শেখ হাসিনা বাংলাদেশে। তার 17 বছরের শাসনকালে তিনি সামান্যতম বিরোধী মত হতে পারে এরকম মানুষকে তিনি গুম করিয়েছেন। সেই গুম করানোর যে মানসিকতা, গুম করানোর যে কি বলবো, এটা তো এক ধরনের রোগ। তো এই রোগে আক্রান্ত শেখ হাসিনা পুরো দেশকে একেবারে ছারখার করে দিয়েছিলেন।
তিনি একজন মানুষকে ধরে নিয়ে গিয়েছেন, ধরিয়েছেন রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে। তাকে কাউকে কাউকে 5 বছর, কাউকে কাউকে 7 বছর তিনি ওই ছোট্ট একটি ঘরে আটকে রেখেছেন চোখ বেঁধে। কাউকে কাউকে হত্যা, কাউকে কাউকে বলা ঠিক নয়, আসলে এটা শত শত মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে আটকে রেখেছিল। এই যে বুম, আপনি আমি এইখানে আমরা যারা আছি তারা যে কেউ একজন খালি একটু চোখ বন্ধ করে চিন্তা করি যদি, যে আমাকে এই প্রক্রিয়ায় ধরে নিয়ে যাওয়া হয়েছে চোখ বেঁধে, এই ঘরটাতে অন্ধকার ঘরে বছরের পর বছর আটকে রাখা হয়েছে, অথবা আমার কোনো স্বজনকে আটকে রাখা হয়েছে, যে কোনো স্বাভাবিক বোধ সম্পন্ন মানুষের পক্ষে স্বাভাবিক থাকা খুবই কঠিন। আমি অন্তত পারি না, এটা একটা দিক। আর আপনার আরেকটা দিক হচ্ছে যে এই যে অপরাধের ঘটনাটা ঘটলো এবং পরিপ্রেক্ষিতে বিচার হলো, এখন এর ইম্প্যাক্ট কি বাংলাদেশের রাজনীতিতে। আমি এই জায়গাটাতে একটু কথা বলি যে এর ইম্প্যাক্টটা খুব সুদূর প্রসারী, এর ইম্প্যাক্টটা খুব সুদূর প্রসারী। বাংলাদেশে রাজনীতিতে বা বাংলাদেশের সমাজ বাস্তবতায় একটা ধারণা প্রতিষ্ঠিত আছে যে কোনো কিছু হয় না, খুন করলেও কোনো কিছু হয় না, অপরাধ করলেও কোনো কিছু হয় না, দুর্নীতি করলেও কোনো কিছু হয় না, কিছুদিন পর মানুষ ভুলে যায়। এইরকম একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে এবং আমরা সেই ধারণার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জানি না আমরা কতটা সামনের দিকে আগাবো আর কতটা পেছনের দিকে আগাবো, সেটা আমাদের রাজনীতি নির্ধারণ করবে, ভবিষ্যতের রাজনীতি। তো আমরা এই ধারণার মধ্য দিয়ে যে আমরা এগিয়ে যাচ্ছি, সেই জায়গাটিতে হাসিনা যখন নির্বিচারে মানুষ হত্যা করে পালিয়ে গেল, তখন যে এই বিচারিক প্রক্রিয়াটি এত সুচারুভাবে, এত সংগঠিতভাবে, এত স্বচ্ছভাবে, এত তথ্য প্রমাণের ভিত্তিতে যে এই বিচারিক প্রক্রিয়াটি সম্পন্ন হলো, এটা একটা আশার কথা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আওয়ামী লীগের যে নীতি, সেই নীতি হচ্ছে সবকিছুকে অস্বীকার করা। না আমরা এই রায় মানি না বলে কয়েকটা বাসে আগুন দেয়া, কয়েকটি গাড়িতে আগুন দেয়া, কয়েকটি ভবনে আগুন দেয়া, গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড উড়িয়ে দেয়া, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড। এবং আমরা মানি না, আমাদের কিছু হবে না, আমরা আবার বাংলাদেশে ফিরে আসব, সবাইকে ধরবো, মারবো, শাস্তি দিব, কোমরে দড়ি বেঁধে জেলে নিব, ইত্যাদি ইত্যাদি যে কথা, এই কথাগুলো ধরেন, আমি আমার সাংবাদিকতা জীবনে একটি বিষয় লক্ষ্য করেছি, বহু রকমের অপরাধী থেকে ভালো মানুষ পর্যন্ত সবার সঙ্গে মিশেছি। সেই মানুষই মুখে সবচেয়ে বেশিবার বলে যে আমি মৃত্যুকে ভয় পাই না, যে মানুষ সবচেয়ে বেশি মৃত্যুকে ভয় পায়। তো এই যে এখন হাসিনা সহ যারা বলছেন যে আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে পরোয়া করি না, কেয়ার করি না, ওই যে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে, তিনি বলেছেন আমার মাকে তারা কি করবে, আমার মাকে ভারত প্রধানমন্ত্রীর মতো নিরাপত্তা দিচ্ছে বা রাষ্ট্রপতির মতো নিরাপত্তা দিচ্ছে। কথা সত্যি, তার মাকে কে কি করবে, বিষয়টি হচ্ছে তার মাকে কে কি করবে সেটা বিষয় নয়, বিষয়টি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। তার মাকে ভারত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির মতো নিরাপত্তা দিচ্ছে, পলাতক জীবনে তিনি সেইখানে থেকে তার কর্মীদেরকে লেলিয়ে দিচ্ছেন ককটেল হাতে, পেট্রোল বোমা হাতে, যে বাসে আগুন দাও, বাসে আগুন দাও। এই যে ধারণা, এই যে রাজনীতি, এই রাজনীতি আমার ধারণা আওয়ামী লীগ এই দাম্ভিকতা দেখিয়ে মানি না, মানবো না বলে বাংলাদেশে হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরে আসবেন না, ফিরে আসতে পারবেন না। তাহলে কি আওয়ামী লীগের রাজনীতি শেষ? না, আওয়ামী লীগের রাজনীতি শেষ। পরিবর্তিত আওয়ামী লীগ যদি দেশের মানুষের কাছে, ওই যে বলে না শেখ হাসিনা একটা কথা বলতেন যে নাকে খত দেয়া, নাকে খত দেয়ার সেই কথা ধার করে বলছি, নাকে, এত বাজে শব্দ আমি সাধারণত উচ্চারণ করতে চাই না, শেখ হাসিনার থেকে ধার করে বলছি, নাকে খত দেয়ার মতো করে যদি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান, বারবার যদি ক্ষমা চান, পরিবর্তিত আওয়ামী লীগ শেখ হাসিনা নেতৃত্বে থাকবেন, এটার কোনো সম্ভাবনা নাই। পরিবর্তিত আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, তখন হয়তো দেশের মানুষ তাদেরকে ফিরতে দিতে পারে। তবে এটা মনে রাখতে হবে, এই ক্ষমা চাওয়া এবং আওয়ামী লীগের ফেরার সঙ্গে কিন্তু এই মানবতা বিরোধী বিচারের কোনো সম্পর্ক নেই। ক্ষমা চাওয়ার সঙ্গে কিন্তু বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে না, বিচার প্রক্রিয়ার মতো বিচার প্রক্রিয়া চলবে। আর আওয়ামী লীগ যদি ক্ষমা চেয়ে ফিরে আসতে চায়, তখন হয়তো পরিবর্তিত আওয়ামী লীগ, তখন হয়তো দেশের মানুষ স্বাগত জানাবে, বা স্বাগত না জানালেও রাজনীতি করতে দিবে। এখানে আমি একটা কথা বলে শেষ করি, এখানে একটা শর্ত প্রযোজ্য থাকবে। সেই শর্তটা হচ্ছে, আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলটি বা জোট যাই বলি না কেন, যারা ক্ষমতায় আসবেন, দেশ পরিচালনা করবেন, তাদেরকে মনে রাখতে হবে যে সত্যিকার অর্থেই জনকল্যাণের রাজনীতি করতে হবে। তাদেরকে মনে রাখতে হবে যে স্বৈরাচারী বা দাম্ভিক মনোভাব দূর করতে হবে। তাদের নেতাদের অবশ্যই দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।
অবশ্যই দুর্নীতি মুক্ত থাকতে হবে। তারা যদি এই রাজনীতিটা করতে পারেন, অন্তত 50% যদি করতে পারেন, তাহলে বাংলাদেশের আগামীর রাজনীতিতে আমি একটি সুবাতাস দেখি, একটি সুসময় দেখি। তা যদি করতে না পারেন, প্রচলিত রাজনীতির মধ্যেই যদি আমাদের পরবর্তী ক্ষমতায় যারা আসবেন, দেশ পরিচালনা যারা করবেন, তারা যদি প্রচলিত ধারায় যদি গা ভাসান, তাহলে আমার ধারণা যে বাংলাদেশের মানুষ আগের 15 বছর 16 বছর যেটা সহ্য করেছে, বাংলাদেশের মানুষ এটা সহ্য করবেন। আমার ধারণা যে বাংলাদেশের যে এখনকার যে রাজনৈতিক দলগুলো আছেন, নেতারা আছেন, তাদের আচার আচরণ, কথা বলায় ক্ষমতায় আসার আগে এবং পরে পরিবর্তন হবে। এবং দেশের মানুষ যে আত্মত্যাগ করেছে, শহীদরা যে জীবন দিয়েছে, 1400 মানুষের পরিবার যে কষ্ট দুর্ভোগ ভোগ করছে, শহীদরা যে চলে গেছেন, তাদের আত্মা শান্তি পাবেন এবং এই পরিবারগুলো মনে করবেন যে হ্যাঁ, তার সন্তান, তার বাবা, জীবন, তার শিশু জীবন দেওয়ার কারণে দেশের রাজনীতিতে একটি স্থিতিশীলতা এসেছে, দেশের রাজনীতিতে একটা গতি এসেছে, দেশের রাজনীতিতে একটা কল্যাণমূলক ধারণা এসেছে, সুসময় এসেছে, দুর্নীতি মুক্ত হওয়ার পথে হাঁটতে চলেছে। এটা যদি করতে পারি, তাহলে আমাদের আগামী রাজনীতিতে আমি একটি সুসময় দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে সময় দেওয়ার জন্য। বাট একটা জিনিস, জাস্ট একটা প্রশ্ন করতে চাই যে আপনি তো নিহতের কথা বলেন প্রায় 1400, আহত হওয়ার সংখ্যা কত আপনার? আহত হওয়ার সংখ্যা 1 চোখ অথবা 2 চোখই হারিয়েছেন এরকম সংখ্যা 5 থেকে 600। 2 চোখই হারিয়েছেন এরকমের সংখ্যা 100 থেকে 150। আর আহতের সংখ্যা কারো পায়ে এখনো রড বাঁধা এরকম সংখ্যা ছোটখাটো মিলিয়ে এরকম সংখ্যা প্রায় 20 থেকে 25,000। আর অত্যন্ত গুরুতর আহতের সংখ্যা 1,500-এর উপর, একেবারে গুরুতর আহতের সংখ্যা, যারা আর কোনোদিনই স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসতে পারবেন না, এরকম সংখ্যা 1,500 থেকে 2,000। অর্থাৎ এই এর বাইরে ধরেন বহু মানুষ একটা ট্রমাটাইজড হয়ে গেছে, যারা মৃত্যুকে চোখের সামনে দেখেছে। যে বাবা কোলে করে ছাদে গিয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি করে সেই শিশুটিকে যে তার কোলে হত্যার শিকার হতে দেখেছেন, ওই বাবার পক্ষে কি কোনোদিন, আমাদের এখানে তো এই ট্রমাটাইজ ব্যাপারটাকে অত গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু আমাদের পুরো জেনারেশন, একটা বড় অংশ একটা ট্রমাটাইজ একটা অবস্থার মধ্যে চলে গেছে। তো সেই জায়গাটিতেও ভবিষ্যতে কাজ করার দরকার আছে, সরকারের কাজ করার দরকার আছে। শুধু এই সরকারের কাজ নয়, আগামীতে যারা আসবে তাদেরও কাজ করার দরকার আছে। অর্থাৎ বাংলাদেশে এমন একটা ধারা তৈরি করা দরকার, আপনি যে রাজনৈতিক দলই হন, আর যাতে কোনোদিন স্বৈরাচার বা ফ্যাসিস্ট মানসিকতা ধারণ করে জনগণকে শোষণ করতে না পারেন, সেরকম একটা ধারা তৈরি হওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব গোলাম মুর্তজা। জনাব গোলাম মুর্তজা বর্তমানে বাংলাদেশে রয়েছেন এবং সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। হাসান ভাই, ডু ইউ হ্যাভ এনি কমেন্ট অর এনি কোয়েশ্চেন টু গোলাম মুর্তজা ভাই? নেই। থ্যাংক ইউ মুর্তজা ভাই, আপনার বোধহয় অন্য একটা প্রোগ্রাম আছে, আপনি বলছিলেন আমাকে। থ্যাংক ইউ, অনেক সময়ের মধ্যে যুক্ত হয়েছে। জি, অনেক ধন্যবাদ। যারা এখানে অন্যান্যরা যোগ দিয়েছেন, আলোচনা শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার একটা অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট আছে, এই কারণে আমাকে একটু বের হয়ে যেতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের। চলে যাবার আগে একটুখানি বলি আর কি, যে এত সুন্দর, এত সাবলীল ভাবে, এত ডেসক্রিপটিভ ওয়েতে আপনি বলেছেন যে অলমোস্ট আমাদের খুব বেশি বলার থাকবে বলে মনে হয় না এই ব্যাপারে। You have described it so nicely, covering every side, Rome Statutes সাইডগুলা, ডিফেন্সের সাইডগুলা, আবেগের ব্যাপারগুলা, সবগুলোকে নিয়ে এসে এত সুন্দরভাবে গোলাম মুর্তজা সাহেব আপনি বলেছেন যে অনবদ্য। এখানে কোর্টে যেমন তালি দেবার নিয়ম নাই, এখানেও সেই নিয়মটা নেই বলে তালি দিতে পারলাম না। আদারওয়াইজ আমি পার্সোনালি এটাকে অত্যন্ত অসম্ভব সুন্দর একটা বর্ণনা হিসেবে দেখছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি শুধু একটা কথা বলি যে দেখেন, আপনি যে কথাগুলো বললেন আমার কাছে শুনতে ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। আর এই কথাগুলো যে আমি বললাম, এই কথাগুলো আসলে আমি আমার চোখের সামনে সবগুলো জিনিস দেখেছি। সাংবাদিক হিসেবে আমি চোখের সামনে দেখেছি, ওই যে মারা যাওয়ার কথা থেকে শুরু করে পুরো ব্যাপারটা দেখেছি। তো এই কথাগুলো যখন বলতে থাকি বা বলতে যাই, তখন আমরা একদম মানুষ হিসেবে স্বাভাবিক থাকা একটু কষ্ট হয়। তো সেই কারণেই এই কথাগুলো বারবার করে বলি। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাসান ভাই, আপনার কাছে যাই একটু। হাসান ভাই, আপনি কি বলতে পারেন যে সাবেক প্রধানমন্ত্রীর যে মৃত্যুদণ্ড কার্যকর হলো, তিনি বর্তমানে ভারতে রয়েছেন এবং আমরা অনেকেরই আগ্রহ আছে যে ভারত কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে সেখানের সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে। আপনারা জানেন যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে অনেক কথা বলেছি আমরা। সো হোয়াট ইজ এক্স্যাক্টলি ভারতীয় গভর্নমেন্ট এবং অন্যান্য সাইডের প্রতিক্রিয়া কি? জি, ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। আমরা তো দেখেছি ভারতের ফর্মাল
রিয়াকশন দেখেছি আমরা, খুবই ডিপ্লোম্যাটিক একটা রেসপন্স তারা করেছে, যে তারা বাংলাদেশের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে, কাজ করতে তারা আগ্রহী। কোন রকমের স্পষ্ট কোনো কমিটমেন্ট তারা করেনি, কোনো মন্তব্য করেনি, সন্দেহ প্রকাশ করেনি, বা এই রায় প্রত্যাখ্যান করার কোনো রকমের ইঙ্গিত তারা দেয়নি। এটা একটা ডিপ্লোম্যাটিক একটা ল্যাঙ্গুয়েজে তারা কথাগুলি বলেছে। আমরা কি জানি তা হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রীয় আতিথ্যে ভারতে বসবাস করছেন। ভারতের সাথে আমাদের প্রত্যার্পণ চুক্তি আছে 2013, 2016। 13 সালে প্রথম স্বাক্ষরিত হয়, 16 সালে এটাকে সংশোধন করা হয়। যে চুক্তির অধীনে বলা হচ্ছে যে 1 বছরের বেশি পানিশেবল শাস্তি হলে এমন লোককে দুই দেশ প্রত্যার্পণ করতে বাধ্য থাকবে। শর্ত আছে কয়েকটা অবশ্য। তার একটা শর্ত হচ্ছে যে অফেন্সে ব্যক্তি দোষী সাব্যস্ত হলো উভয় দেশই তা কার্যকর হতে হবে, এটাকে বলে ডুয়াল রেসপন্সিবিলিটি, সেটা একটা। আর 2 নম্বর যেটা বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলে কোনো দেশ, ভারত বা বাংলাদেশ, অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ করতে বাধ্য নয়। আলোচনা এখন এই বিষয়গুলো উঠে আসছে। এই যে মুর্তজা খুব ভালো করে বুঝিয়ে বললেন, কিন্তু যে কথাটা তিনি বলেননি এবং এই মামলার উইকনেস, তা হচ্ছে যে আমরা যদিও রোম স্ট্যাচুট গ্রহণ করেছি, কিন্তু আমরা কখনো আমাদের এই মামলাটা রোমকে হ্যান্ডেল করে দেইনি। আমরা এটা ডোমেস্টিক্যালি হ্যান্ডেল করছি। আমরা অনায়াসই মামলাটা রোমকে হ্যান্ডেল করা দেওয়া যেত। অনেক মামলা হয়েছে, ইউগোস্লাভিয়ার মামলা মনে করা যাক, রোয়ান্ডার মামলা মনে করা যাক, বা কঙ্গোর মামলা মনে করা যাক, আইসিসি হ্যান্ডেল করেছে এবং অনেককে শাস্তিও তারা দিয়েছে। আমরা তা করিনি। আমরা রোম স্ট্যাচুটের বেসিক প্রিন্সিপালগুলি মেনে নিয়েছি, except death sentence. ইউরোপীয় হিউম্যান রাইটস কমিশনের হিউম্যান রাইটস স্ট্যাচুটেও স্পষ্ট বলা আছে যে ডেথ সেন্টেন্স তার সমর্থন করে না। মার্কিন যুক্তরাষ্ট্র করে, ভারতও করে। ভারতেও কিন্তু ডেথ সেন্টেন্স আছে, যদিও খুব রেয়ারলি এটা অ্যাপ্লাই করা হয়। ফলে এই ক্ষেত্রে ভারত একাধিক প্রশ্ন করবে, যে এক হচ্ছে যে এই মামলাটা হচ্ছে ইন অ্যাবসেন্সিয়া, মানে যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো তিনি সেখানে নেই, তিনি আত্মপক্ষ সমর্থন করতে পারেননি, তার পক্ষের সাক্ষী সেখানে নেই, তার পক্ষের বক্তব্য সেখানে প্রেজেন্ট করা হয়নি সরকারি উকিল ছাড়া। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই মামলা খুব দ্রুত শেষ হয়েছে, খুব তড়িঘড়ি করে, আন্তর্জাতিক মামলার স্ট্যান্ডার্ডে খুব তড়িঘড়ি করে শেষ হয়েছে। ফলে প্রশ্ন উঠতে পারে যে এটি পলিটিক্যালি মোটিভেটেড একটি মামলা, যে কথাটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলা শুরু করেছে, জাতিসংঘেও খানিকটা সেরকম ইঙ্গিত দিয়েছে। এসব প্রশ্ন উঠতেই পারে। কিন্তু একটা জিনিস তো স্পষ্ট, মুর্তজা খুব বলে গেলেন, আমরাও দেখেছি, আমরা যারা, এটা আমাদের আইনে হয়েছে, আইসিসির মানদণ্ডে আমাদের আইনে, এবং আমাদের আইনে যথেষ্ট প্রমাণপত্র হাজির করেই এই মামলা হয়েছে। আমাদের মনে কারোর মধ্যে সন্দেহ নেই। আমরা রেকর্ড শুনেছি। একটা ইন্টারেস্টিং উদাহরণ আপনাকে দিই। অনেকে ফরেন্সিক হিসাবের কথা বলেন, যে ভয়েস রেকর্ডিং যখন শুনেছি, হয়তো বানানোর রেকর্ডিং, কিন্তু আমরা জানি আল জাজিরা এবং বিবিসি দুটোই কিন্তু এটাকে ফরেন্সিক ল্যাবে গিয়ে রিভিউ করেছে। রিভিউ করা মানেটা কি? দুটো ভয়েসকে ম্যাচ করা। আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে লেথাল ওয়েপন, কথাটা লিথাল ওয়েপন, কেমন? উনি লেথাল, বাংলা বলি আমরা ভেটো বলি, ভেটো নয় ভিটো, কেমন? উনি ভুল ইংরেজিটা উচ্চারণটা করেছেন। এআইতে দিলে ভুল উচ্চারণ শুদ্ধ হয়ে যেত। যদি এআই দিয়ে এই কথাগুলি বলা হতো তাহলে লেথাল তারা বলতো, তারা লেথাল বলতো না। ফলে আন্তপক্ষে আমার মনে কোনো সন্দেহ নেই যে এটি হাসিনার নিজস্ব কণ্ঠে বলা কথা। তিনি তার দায়িত্ব স্বীকার করেছেন। কিভাবে স্বীকার করেছেন? তিনি বলেছেন যে রাষ্ট্রপ্রধান হিসাবে আমি আমার দায়িত্ব, যদি আমি সরাসরি আমি অর্ডার তো দেইনি, কিন্তু রাষ্ট্রপ্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে আমি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। আইনের চোখে বলা হবে কি, যে তিনি তার রেসপন্সিবিলিটি স্বীকার করছেন, মরাল রেসপন্সিবিলিটি, লিগাল রেসপন্সিবিলিটি নয়। উনি তো বলেননি কোনো পুলিশ অফিসারকে এই মামুন সাহেবকে গুলি করো, কেমন? এটা একটা ব্যাপার। তিনি এখন যেটা বলছেন, মনে রাখবেন যে এই আদালতটা, এই যে আদালতে আইসিসিতে মামলা হলো, তার করা আদালত। এই আইসিসির এই নীতি, এই আইনের ভিত্তিতে কিন্তু তিনি অনেক লোকে ফাঁসি দিয়েছেন। জানি এখনো লোকে প্রশ্ন করে, যার বৈধতা নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস, মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত প্রশ্ন তুলেছে, থেকেই যাচ্ছে। এবং তিনি ভারতে বসে এখন
সেই আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন করছেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি চট করে শেষ করছি। ভারত এখন কি করবে? ভারত এখন কি করবে? স্পষ্টই ভারত তাকে প্রত্যার্পণ করবে না। যদি আপনি মিডিয়ার রেসপন্স দেখেন, মিডিয়া তো ভারতের মিডিয়া আমরা জানি কি কাজটা করে, গল্পগুজব তারা পছন্দ করে বাংলাদেশকে নিয়ে, গল্পগুজব শুরু হয়ে গেছে আমাদেরকে নিয়ে, বিস্মিত হব না। কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি ভারত ফেরত পাঠাতে পারে না। কোয়াইট অবভিয়াস ভারতের ডোমেস্টিক চাপ আছে, ডোমেস্টিক চাপের কারণে ভারতে ক্ষমা হবে না হাসিনাকে ফেরত দিয়ে ফাঁসির মুখে ছেড়ে দেওয়া হোক। এটি আমাদের উইকনেস। অনেকে বলা শুরু করেছে এখন যে এই যে ফাঁসির সিদ্ধান্ত হলো এটা একটা উইকনেস আমাদের জন্য, যে কারণ কোনো দেশই ফাঁসির জন্য আপনাকে ফেরত পাঠাবে না। ফলে আমি ধরে নিচ্ছি যে ভারত কখনোই পাঠাবে না, এবং না পাঠানোর কারণে কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা দীর্ঘকাল অনিশ্চিত হয়ে পড়বে। তবে একটা ব্যতিক্রম হতে পারে, যদি সেকেন্ড টিয়ারের যারা আছেন, হাসিনাকে পাঠাবে না কিন্তু কামাল সাহেবকে পাঠানো যেতে পারে, কাদের সাহেবকে পাঠানো যেতে পারে। আমাদের এখন চাপ সৃষ্টি করতে হবে সেকেন্ড থার্ড টিয়ারে যারা ভারতে বসে এখন আনন্দে আছেন তাদেরকে প্রত্যার্পণের ব্যবস্থা করা। সেক্ষেত্রে আমার ধারণা যে পরবর্তী সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তাদের মাধ্যমে হয়তোবা এই সম্পর্কটা রেগুলারাইজ হতেও পারে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব শীতাংশু গুহ, জনাব রতন তালুকদার, ডক্টর মাসুদুর রহমান অ্যান্ড দেন জনাব আব্দুল লতিফ সম্রাট। আপনাদের সবার কথা আমরা শুনবো, বাট আমি এখন যাই একটু শীতাংশু গুহ আপনার কাছে। শীতাংশু গুহ, আপনি তো একজন প্রবীণ সাংবাদিক। আমি আপনার কাছে জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী যে ফাঁসি হয়েছে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, এনি ডাউট তার এই অভিযোগগুলোর ব্যাপারে? আপনার কোনো ডাউট আছে এসব ব্যাপারে? আপনি শুনতে পাচ্ছেন শীতাংশুদা? আনমিউট করতে হবে, সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। আপনার দুইটা ডিভাইসে আপনাকে দেখতে পাচ্ছি আমরা। আমি একটু পরে করতেছি, আমি একটা ডিভাইস থেকে বেরিয়ে যাচ্ছি। একটা ডিভাইস থেকে আপনি আউট হতে হবে, দুই ডিভাইসে কথা বলতে চাইবে। জি, আচ্ছা, তাহলে আমরা জনাব মাসুদুর রহমান আপনার কাছে যাই, যে এরপরে রতন তালুকদার আপনার কাছে আসি। কি আরিফ কিছু বলতে চাচ্ছিলেন? আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলতে চাই, যে এই তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যায় কিন্তু স্পষ্টভাবে কিন্তু অলরেডি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবারই কিন্তু ভারতের কাছে যে বন্দি বিনিময় চুক্তি সেই অনুযায়ী আসামিদের ফেরত আনার ব্যাপারে বিবৃতি দেওয়া হয়েছে, কিন্তু ভারত সরকার থেকে কোনো রেসপন্স আসেনি। এটা অলরেডি কিন্তু ভারত নেগেটিভ ভাবেই বিষয়টা কিন্তু রেসপন্স করেছে, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে এসেছে। তা আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের জায়গাটা এখন থেকে যদি আমরা ডেভেলপ না করি, অর্থাৎ আপনি একটু আগেও যে আলোচনায় আসলো যে আসাদুজ্জামান খান কামাল সহ কাদের সহ অনেকেই কিন্তু আছে, কিন্তু আসলে তারা আমাদের যে এই যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া নিয়ে তাদের ব্যাপারে তাদের সাথে আসলে আমাদের আলোচনা হচ্ছে যে আমাদের বিচার প্রক্রিয়াটা সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়েছে। যদি এখন থেকে সম্পর্কটাকে স্বচ্ছ এবং সুন্দরভাবে এগিয়ে দেওয়া না যায়, পরবর্তীতে যে সরকার আসুক না কেন তাদের জন্য অনেক হয়তো বা সুন্দর বা সহজ হবে না, এটা আমি বলতে চেয়েছিলাম। থ্যাংক ইউ, থ্যাংকস। যেটা শীতাংশু আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি মনে করেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ, খুন, গুম, দুর্নীতি, স্বজনপ্রীতি, আপনি কি মনে করেন যে বিচার যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে এর মধ্যে কোনো অস্বচ্ছতা আছে? থ্যাংক ইউ সবাইকে। এই আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, প্রশ্নটা ঠিক না, অর্থাৎ প্রশ্নটার মধ্যে কিছুটা আছে, অর্থাৎ আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে কি বলি, মানে আপনার ক্যামেরা কি হরাইজন্টাল করতে পারবেন? দেখি তারপরে ধরবো একটা। আমি করছি। এই যে ডাক্তার মাসুদ বলতেছে যে আজকে এদেরকে ধরতে হবে, তাই না? তো এটা আমরা শুনলাম ওভার ফোন। বিষয়টা তো বিষয় যে এই গোলাম মুর্তজা ঢুকে গেল, আমি সরি যে তাকে তার সামনে কিছু কথা বলা গেল না। আমি তারে চিনি, আই হোপ হি অলসো নো মি। তো এই যে কথাবার্তাগুলি আর কি, তার বাংলাদেশে আমরা আজকে উচ্ছ্বাস দেখছি। এই যে একজন লোকের ফাঁসি হয়েছে, হোক সেটা শেখ হাসিনা বা আরেকজন লোকের ফাঁসি হয়েছে, একটি মৃত্যুর কল্পনা নিয়ে যারা উল্লাস করতে পারে, আমার একটা মনে আছে যে
আওরঙ্গজেবের মতো অত্যাচারী সম্রাটও যখন দারাশিকোর মৃত্যুদণ্ড সাইন করে তখন তাকে রিমোর্স প্রকাশ করতে হয়েছিল, অর্থাৎ বিমর্ষ ভাব প্রকাশ করতে হয়েছিল। কিন্তু আজকে আমরা কিন্তু তা দেখতেছি না। আমরা যেটা দেখতেছি সেটা হলো আনন্দ, কিছু লোকের আর কি। তো 1 নম্বর। আর এই বিচারের কথা যদি আপনি বলেন, গতকালই আমার সাথে আমাদের শহরের একজন, তার নাম শাহ আলম, আমাদের বন্ধুরা আলোচনা হইতেছিল। সে বলতেছিল যে দোস্ত কালকে রায় কি হবে? আমি যে রায় তো ফাঁসি হবে। বলে আপনি এত কনফার্ম হয়ে কেমনে বলেন? আমি যে রায়টা বিচারের আগেই সেট ছিল, এখানে বাকি যেটা হচ্ছে এটা লোকে বলে ক্যাঙ্গারু কোর্ট। আমি তা ক্যাঙ্গারু করে বলতে পারি বিষয়টা এটা সাজানো নাটক, যেটা তড়ি ঘড়িয়ে একজন লোককে ফাঁসি দিতে হবে, শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, তারা সেটা দিল আর কি। তা এখন 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 এটা হলো যে আরো যেমন আমি আপনার প্রশ্নটাকে মনে রেখে আমি সবগুলি বিষয়ে সামান্য একটু করে করতেছি যে ভারত দেবে কিনা। আমাদের হাসান ফেরদৌস ভাই বলছেন যে একটা পয়েন্ট বলছেন যে রাজনৈতিক মামলাটা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় না, সেটা দেবে না। ভারত একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং তারা এমন কোনো ভালো খিল্ল কাজ করবে না যে একজনের মৃত্যুদণ্ড হয়েছে তাকে কিছু উন্মাদের হাতে তুলে দেওয়া, তাই না? ভারত সেটা করবে না। এর কারণ তো একটাই যে এটা তো কোনো বিচার না, এটি একটি প্রহসন। আর মুর্তজা কিছু ইয়ের কথা বললো যে কিভাবে গুলি ঠুলি হয়েছে, এগুলি আমরা জানি। গুলি তো 1400 মানুষ মারা গেছে, এ তো সব শেখ হাসিনার সব পুলিশ মারছে তা তো না। আমরা তো অনেক স্টোরি জানি, তাই না? গুপ্তঘাতকরা মারছে, যেসব বুলেট দিয়ে মারছে এইসব বুলেট পুলিশের কাছে নাই। অনেক ঘটনাই তো আছে। কাজে দোষ খালি সরকারের উপর দিয়ে চালায় দিলে তা চলবে না। এটা একটা আর কি। তারপরে মুর্তজাই কথাটা বলছিলেন যে দেশ ছারখার করে দিয়েছেন। আমার তারকে এটা জিজ্ঞেস করতেছিল, দেশটা কি শেখ হাসিনা ছারখার ছিল নাকি দেশটা এখন ছারখার হয়ে গেছে? দেশটা তো এখন ছারখার হয়ে গেছে একেবারে। কারণ শেখ হাসিনার রাজনৈতিক বা প্রশাসনিক অনেক ভুল থাকতে পারে, কিন্তু দেশটা ছারখার ছিল না। মানুষ মোটামুটি শান্তিতে ঘুমাইতে পারতো। এখন তো মানুষ রাস্তায় বেরোতে পারে না, মহিলারা রাস্তায় বেরোনোর কথা চিন্তা করতে পারে না, তাই না? ওড়না না পড়লে অত্যাচারিত হয়, কবর থেকে লাশ উঠে আগুনে জ্বালায় দেওয়া হয়। এই তো বিপ্লব, তাই না? তো এখন আরো একটা কথা ইস্যুতে বললেন যে যে আর রাজনীতিতে, মুর্তজা বলছে রাজনীতিতে নাকি এখন গতি আসছে এবং রাজনীতিতে নাকি দুর্নীতি কিছু নাই। আরে শেখ হাসিনার আমলে 17 বছরে তারা $20 বিলিয়ন চুরি করছে। এটা $234 বিলিয়ন খালি শেখ হাসিনাই পাচার করেছেন। আর এখন 1 বছরে 14 মাসে এরা 20 বিলিয়নের বেশি পাচার করছে অলরেডি। কাজেই দুর্নীতিতে বাংলাদেশে এটা আছে, সর্বকালেই ছিল। খালেদা জিয়ার আমলে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এইটা আছে। আর আপনি যদি নূর হোসেনের কথা চিন্তা করেন, এরশাদের আমলে নূর হোসেনকে টার্গেট করে মারছিল, তাই না? তাতে কি ফাঁসি হয়েছিল? কারো ফাঁসি হয় নাই। তো আমার বিষয়টা হলো যে আজকে শেখ হাসিনার ফাঁসি হয়েছে, যদি এটা একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে হইতো তাইলে এটাকে মাইনা নেওয়া যেত। এটাকে মাইনা নেওয়া যায় না। এইটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এইটা একটি লক্ষ্যকে সামনে রাখা, যাতে শেখ হাসিনা ব্যাক করতে না পারে দ্রুত, এই লক্ষ্যকে সামনে রাখা এই রায়টি দেওয়া হয়েছে। এবং আজকে এই যে নজির সৃষ্টি হচ্ছে, ধরেন রাজনৈতিক নেতাদের বাড়ি ভাঙ্গা, বাড়িতে আগুন দেওয়ার নজির সৃষ্টি হয়েছে, এই নজির ভবিষ্যতেও আসবে। আজকে যে ফাঁসির রায় হয়েছে, যদি ইউনুস দেশ থেকে পালাইতে না পারে কে জানে, তার বিরুদ্ধে তার হয়তো ফাঁসি হবে বাংলাদেশে। আর কার্যকর কোনটা হবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট এই যে প্রতিহিংসামূলক রাজনীতি একটা দেশে চলতেছে,
এবং আজকে এই যে বাংলাদেশে পুরা একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ জায়গায় ছিল, আজকে পৃথিবীর বড় বড় শক্তিগুলি সেখানে খেলতে, আমেরিকা খেলতেছে, সেখানে চীন খেলতেছে, রাশিয়া খেলতেছে, ভারত খেলতেছে, পাকিস্তান খেলতেছে, এমনকি তুরস্কও খেলতেছে। এই যে যুদ্ধক্ষেত্রে বানাইলেন ইউনূস সাহেব এবং তার যে সমর্থকরা এবং তার যে প্রবক্তারা, আজকে আমাদের শিশু রাজনীতিকরা, এর খেসারত পুরা জাতিকে বহন করতে হচ্ছে। এবং এই খেসারতে যখন শেষ হবে, আজকে এরা যারা সৃষ্টি করছে তারাও কেউ রেহাই পাবেন না। আপাতত এইখানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাসুদ ভাই আপনার কাছে আসে, আপনি আপনার কথা শুনবো একটু। সম্রাট ভাই একটু রেসপন্স শুনি। আব্দুল লতিফ সম্রাট, আমি শুনতে চাই যে উনি যেটা বলছেন যে এই যে মিষ্টি বিতরণ, মৃত্যুর পর মিষ্টি বিতরণ হচ্ছে, উল্লাস হচ্ছে, যেটা কারো যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন উই শুড বি হাম্বল, সবার। কিন্তু এই যে কালচার, এই কালচার এটা কেমন দেখছেন আপনি? আর একটা কথা উনি বলছেন যে এটার উত্তর আগে দেই যে এইটা হইল মৃত্যুটা কার হয়েছে সেটার উপর নির্ভর করে। মৃত্যু হইলে লোক কানছে, আমরা দেখছি শহীদ জিয়া যেদিন মৃত্যু হওয়ার পরে তারে জানাজার জন্য আনছিল, কত লক্ষ লোকের চোখে পানি, আমি সেখানে উপস্থিত ছিলাম। আর ওনারা আনন্দ তো কখনোই করেন নাই, এই জ্যাকসন হাইটসে কতবার মিষ্টি খাইছে সেইগুলা ভুলে গেছে। শাহবাগে যে ওই চলার সময় একজন জামাতের নেতার ফাঁসির পরে শাহবাগ যে 1 মাস আটকায়, ওটা কি করছিল ওনরা? ওটা কি খুশির কাজ মানে কাঁদতেছিল তাদের জন্য, না খুশিতে উল্লসিত হয়ে স্লোগান দিতেছিল ওইখানে? মানে এইগুলা মানুষের মনে থাকে না। মানে নিজের বেলায় আর কি সুন্দর বলে গেল যে এইখানে যে প্রক্রিয়া, এগুলা খুবই মানে লোক দেখানো প্রক্রিয়া। আরে আগের যে ক্যাঙ্গারু কোর্টে যখন হইছে, মানুষ হিয়ারসেতে সাক্ষী নিয়ে যে দেখতে হবে না, খালি বলবেন যে আপনি শুনছেন অমুকের কাছে, অমুক পত্রিকায় একটা স্টোরি উঠছিল, সেইটা এনে দেন। আমরা সবাই ভুলে গেছি সেই অরিজিনাল ক্যাঙ্গারু কোর্ট যেটা ছিল, ওই যে যেটার মধ্যে জামাত নেতা এবং বিএনপি নেতা সালাউদ্দিন সহ অনেককে ফাঁসি দেওয়া হলো। সেখানে কি ছিল? এই যে ইদানিং ভালো হইতে চাওয়া বদলোক, ওর নামটা জানি কি, সুরেন্দ্র সিনহা, তখন প্রধান বিচারপতি। তো মনে নাই যে একটা টেপ বেরোছিল মাহমুদুর রহমান সেই টেপটা প্রচার করছিল, স্কাইপের সে কথা কয় যে বড় সাপের মধ্যে আছি, 2-1টারে ঝুলাইয়া দেন, এরপরে আপনারে নিয়ে আসমুনে আমাদের বেঞ্চে। এসব কথা মানুষ ভুলে গেছে। কিসের ভিত্তিতে? মানুষ যদি খালি কানে শুনে, সালাউদ্দিন কাদের চৌধুরী সাক্ষীটা আমার আজও মনে আছে, পত্রিকায় উঠছিল যে আনিসুজ্জামান নামে একটা নাস্তিক ছিল, সে সেখানে যে সাক্ষী দিছে যে আমি জিজ্ঞেস করছে আপনি দেখছেন, বলি না আমি দেখি নাই, আমাকে একজন বলছে সে দেখছে। তা এই যে হিয়ারসে সাক্ষী এবং যে কোনো, আপনার মনে নাই সে সময় সুখরঞ্জন বালির কথা কারুর এখন মনে পড়ে না? যে সাইদি সাহেবের কেসের যারা সাক্ষী করে হাইকোর্ট পর্যন্ত আসলে সে পাও জড়ায় ধরছিল এই পক্ষের প্রসিকিউটরদের, যে ভাই উনি আমার জীবনে কোনো ক্ষতি করে নাই, আমি ওনার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবো না। তখন তারে দইরা বাইন্দা এইখান থেকে নিয়ে ভারতের বর্ডারের ওই পারে ফেলে, এবং সেখানে সে কয় বছর জেল খেটে পরে বাইরে আসছে। এত অত্যাচার পূর্ণ একটা কোর্টের কথা ওনাদের কাছে কোনো তামাশা মনে হইল না। এখন সেই সমস্ত আইন করে, তখন কোন রকম কোনো কিছুতে যদি ভুল হইতো, কোনো শাস্তি কারটা কি হবে তারও কোনো বিধান ছিল না তখন। এখন তো তবু স্পেসিফিক আছে, সেগুলা অনুযায়ী সাক্ষী দিয়ে। এবং এটা তো পুরান একটা কথা, এটা আমার তো বলতেও মানে লাগে, দ্বিধা লাগে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। যদি এখানে ইভেন ওয়ার্ডসে এত ভারতের পররাষ্ট্রমন্ত্রী খালি লেখছে যে এই বিচারটা নোটেড, দ্যাটস ইট। যখন ওর বাপরে মারে
আর্মি সেই সময় যারা বিপ্লব করে ওর বাপরে মারছে, তখন পৃথিবীর মধ্যে প্রথম সেই মোস্তাক সরকারের স্বীকৃতি দিছিল কে? এই ভারত এবং এই ইন্দিরা গান্ধী, যারে ওরা মা ডাকে। এবং এখনো ভারত ওইখানে বসে তাদেরকে রাখছে তাদের একটা ওই যে দাবার গুটি হিসেবে, মানে এই সরকারের এগেনস্টে একটা লিভারেজ করার জন্য। এই ছাড়া ওখানে আর তো কিছু করার নাই। ভারত যারা রাখছে তার রাজনীতি তো এমনিই মানে হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যেমন ওই যে একটারে রাখছে, কি নাম জানি, ওই যে ইসের তিব্বত অঞ্চলের দালাই লামা, ওই ঘুরে ঘিরে বেড়ায়, খায় দেয়, কিন্তু কিচ্ছু করতে পারে নাই তিব্বতের ব্যাপারে। এই বেটির কতদিন আয়ু আছে জানি না, ওর পক্ষে কিছুই করা সম্ভব হবে না। এখন ওই ওর প্রতিবন্ধী ছেলেটার একটা স্ট্যাটাস দেখলাম, সে লিখছে যে ভারতের কাছে আমার আবেদন, আমার মা মারা গেলেও তাকে বাংলাদেশে পাঠাবেন না, কারণ ওরা লাশ উঠাইয়া ভাসিয়ে দিবে। তা এটা তো তারা নিজেরাই জানে যে পরিমাণ অন্যায় করছে। তাতে আমি জীবনে এই ধরনের কথা শুনি নাই। একটা খুনির ফাঁসি হবে সেটা শুনে যদি কেউ আনন্দ পায়, তাতে আর একজনের কষ্টটা কিসের এটা তো বুঝি না। 1400 লোক হত্যা করছে, এইটা জাতিসংঘের রিপোর্ট। আর এই আমেরিকায় নিয়ম আছে যে দি বাক স্টপস হিয়ার উইথ দি হেড চিফ অফ দি এক্সিকিউটিভ। এখানে উনি এক্সিকিউটিভ ছিল, ওনার নিজস্ব সরাসরি হুকুম দেওয়ার সমস্ত রেকর্ড বেরোইছে। তারপরে তাকে ফাঁসি দেওয়া হলো, এটা ক্যাঙ্গারু কোর্ট হলো। আরে ক্যাঙ্গারু কোর্ট এইটি হবে কেন? আগেরটা ক্যাঙ্গারু কোর্ট ছিল। এবং তাদের পক্ষের লয়ার নিয়োগ দেওয়া হয়েছে, তাদের এমন কোনো সাক্ষী তারা ডাকে নাই যাকে বলা হয়েছে যে কে সাক্ষী কোয়ালিফাই করে না। আর এই প্রসিকিউশন কাউরে সাক্ষী বানায় আনে নাই। আর এই সমস্ত আজগুবি গল্প সাজান কোথার থেকে? থ্যাংক ইউ। না না না, দাঁড়ান, আর একটা কথা বলে নেই। আর এরা সব সময় বলে কি যে না, ও বলে ওখানে বসে বলে যে হাসিনা পালায় না। তা না পালাইলে এখান থেকে ওই দেশে গেল কেমনে? কোন রাষ্ট্রীয় কর্মসূচি বাধায় ওই দিকে গেছে? এখান থেকে যে ও গেল, মানুষ তো একটা প্রধান চিফ এক্সিকিউটিভ দেশ ছেড়ে যাওয়ার তো 2-3টে কায়দা আছে। একটা হচ্ছে পালায়া, একটা হচ্ছে ধাওয়া খায়া, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় কর্মসূচিতে। উনি এর কোনটায় গেছে যে বলে যে ও পালায় নাই? এখান থেকে পালাইছে মানে মহাপালান পালাইছে, 4টে সুটকেস সাথে নিয়ে। চোখে পানি পড়তেছে, তা চোখে পানি পড়ে কেন? উনি রাষ্ট্রীয় সফরসূচিতে যদি যেয়ে থাকে, প্রধানমন্ত্রী এখনো যদি থেকে থাকে, মানে মানুষের লজ্জা শরম যে থাকে, এই মহিলার কিছুই নাই। বেহায়া একটা মহিলা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রতন তালুকদার, আপনার কাছে আসছি, দাঁড়ান আপনার কথা শুনবো। মাসুদ ভাই, যেটা বলা হচ্ছে যে ক্যাঙ্গারু কোর্ট, রাইট? ক্যাঙ্গারু কোর্ট সিদ্ধান্ত বলেছেন বা আরও কিছু সমালোচনা আসছে, বাট বাংলাদেশে প্রথম আমরা একটি কোর্ট দেখেছি যে কোর্টের মধ্যে ক্যামেরা ছিল, লাইভ ব্রডকাস্ট করা হয়েছে আপনার পুরা প্রসিডিং। সো এইটাকে আপনি কীভাবে দেখছেন যে এই যে লাইভ ব্রডকাস্টিং যেটা, এটা কি তাদের একটা কৌশল ছিল সারা বিশ্বকে দেখানো যে সে খুব ক্লিন একটা পরিবেশে বিচার হচ্ছে না, তাদের অন্য কোনো পলিটিক্যাল উদ্দেশ্য ছিল বলে আপনার মনে হয়? এই কোর্টটা, প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি আপনার মাধ্যমে, আপনার দর্শকদেরকে এবং বিজ্ঞ প্যানেলিস্ট সবাইকে, স্পেশালি সম্রাট ভাই আপনাকে, হাসান ভাই, অন্যান্য সবাইকেই সালাম জানিয়ে শুরু করছি। এই আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল প্রথম তৈরি হয়, ইট ওয়াজ সাজেস্টেড ইন 1998 জুলাই মাসে 17। তারপর ইট ওয়াজ অ্যাডাপ্টেড বাই মোস্ট অফ দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। 124টা কান্ট্রি হ্যাজ অ্যাডাপ্টেড ইন 2002 জুলাইতে, এগেন জুলাইতে নিয়ে নেয়, 1 জুলাইতে। কেউ কেউ যেমন আমেরিকা বা চায়না বা ইন্ডিয়া, এরা র্যাটিফাই করে নাই, অ্যাডাপ্ট করেছে, দে ডিডন্ট র্যাটিফাই, সাম অফ দেম ডিডন্ট সাইন। আর সবাই র্যাটিফাই করে ফেলেছে। তার মানে তারা তাদের দেশে রোম স্ট্যাটিউটে যে কথাগুলো বলা আছে, ওই আন্দাজে, ওই স্ট্যান্ডার্ডে যদি এরকম কোনো ক্লেমগুলি থাকে, সেই ক্লেমের বিচারগুলি করতে পারবে। যেমন ধরেন জেনোসাইড, এগুলো আছে কি কি? জেনোসাইড, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইম, তারপরে ক্রাইম অফ অ্যাগ্রেশন, ওটা আবার 2010 সালে ঢুকানো হয়েছে। এখন দেখা যাক যে এই জিনিসগুলো ফলো করছে কিনা বাংলাদেশ।
আমি দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি যে আগের কোর্ট মানে শেখ হাসিনার সময় যে কোর্ট দ্যাট ডিড নট ফলো। চিফ জাস্টিস সাহেবের বউ আমার পেশেন্ট ছিল, আমি ডক্টর মাসুদ রহমান, telling it in the TV. His wife, you can call him in Toronto now. His wife was my friend and he used to come to me very often. He said that আমরা তো ওই দেখা সাক্ষীর থেকে কমায় শোনা সাক্ষীতে নিয়ে চলে আসছি, আর কত করবে এদের জন্য। তারপরে আমার সাথে এই ব্যবহার করলো মাসুদ ভাই। That's what he said. Okay, the chief justice of the country. সে পর্যন্ত রিগ্রেট করেছে যে মানে খালি শুনলেই হবে, আপনার দেখা সাক্ষীর দরকার নেই, আপনি শুনছেন অমুক বলছে মারছে, দ্যাটস ইট, হ্যাং হিম। দ্যাট ওয়াজ এ ক্যাঙ্গারু কোর্ট, দিস ইজ নট ক্যাঙ্গারু কোর্ট। এটাতে 84 জন সাক্ষীর মধ্যে 54 জন সাক্ষীকে নিয়ে আসা হয়েছে, একটা সাক্ষীর এগেনস্টে ডিফেন্সের লয়ার কোনো কথা বলে নাই। দে আর অল অ্যাপ্রুভড অ্যাজ সম্রাট ভাই সেড। সমস্ত সাক্ষীরা সাক্ষী দিয়েছে। এখানে অল দি অডিও ক্লিপস 4 বার চেক হয়েছে, 4 বার, 4 times. The same audio clips have been checked 4 times. Number one, United Nations যখন করে একটা রিপোর্ট বানায় হিউম্যান রাইটস, they made once. They have sent this to the forensic lab এবং তারা চেক করে তারপরে বলেছে, এবং তারা বলেছে ওয়ার্ল্ডের যে কোনো কোর্টে we can face it. That was the told by United Nations. BBC said the same thing. তারাও তাদের মতন করে নিজেদের মতন করে ফরেনসিক ল্যাবে অডিও অ্যান্ড ভিডিওস যেগুলো প্রমাণ হিসাবে এসেছে এই কোর্টে সেগুলো সব চেক করেছে, আনঅথেন্টিক। আল জাজিরা ডিড দি সেম থিং অ্যান্ড অথেন্টিক। তারপরেও বাংলাদেশে বসে বাংলাদেশের সিআইডির ফরেনসিক ল্যাবে ইট হ্যাজ বিন টেস্টেড এগেন, দিস ইজ দি 4th টাইম, অ্যান্ড এভরি টাইম দ্য রেজাল্ট ইজ সেম, যে দিজ আর ফুললি অথেন্টিক। এটা কোর্টের কারণের ব্যাপারে বলছি, কোর্টের আইনের ব্যাপারে বলছি, আইনের জন্য বলছি। আমরা জানি যে অথেন্টিক, বাট আমরা জানলেই তো হবে না, এটা ইট হ্যাজ টু বি টেস্টেড অ্যান্ড ইট হ্যাজ বিন টেস্টেড। তারপরে রোম স্ট্যাটিউটের যেই আইনগুলা সেগুলো সম্পূর্ণ মানা হয়েছে। এভরিথিং হ্যাজ বিন অ্যান্ড দ্যাট ওয়াজ ডিসকাসড, দ্যাট ওয়াজ ডিক্লিয়ার্ড। রায়ের আগের 1 থেকে 1.5 ঘন্টা খালি এইগুলোই বলা হয়েছে যে হোয়াট আর দি ফর্মালিটিজ উই হ্যাভ ফলোড থ্রু, আইনের কোন কোন দিকটা আমরা মেনে চলেছি। দ্যাট ইজ ক্যাঙ্গারু কোর্ট। আজকে বলেন ক্যাঙ্গারু কোর্ট, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস পিপল। আচ্ছা, এনিওয়ে আমার কাছে অনেকটা আওয়ামী লীগের ন্যারেটিভ মনে হয় এটা, যাক এনিওয়ে। তারপরে এই কোর্টের সবার আমারও একই প্রশ্ন, সুখরঞ্জন বাড়ি কোথায়, হোয়ার ইজ হি? আপনাদের সবার চেনা মিনা ফারা, তাকে বলা হয়েছিল এগেইনস্টে সাক্ষী দাও, সে বলেছিল দিব না, এ করে নাই কিছু, মেড ইউটিউব ভিডিওস অন দ্যাট। সাক্ষীকে টেম্পারিং এরা করেছিল শেখ হাসিনার সময়। ওকে, এনিওয়ে অল দি রেগুলেশনস হ্যাভ বিন ফলোড। এমনকি ডিফেন্স লয়ারের সম্পর্কে বলেছে দি চিফ জাস্টিস, যিনি চেয়ারম্যান অফ দ্য জাজেস ছিলেন, যে ডিফেন্স লয়ার হ্যাজ পারফর্মড হিজ ডিউটি ফুললি টু দি হাইয়েস্ট এক্সটেন্ট দ্যাট হি কুড অ্যান্ড হি শুড হ্যাভ ডান ইট, অ্যান্ড এটা সে করেছে। সো আইনের দিক থেকে যে একটা আসামি তার পক্ষে বলার সুযোগ পেল কিনা সঠিকভাবে, দ্যাট হ্যাজ বিন কনফার্মড। তারপরে দি ডেলিবারেশন হ্যাজ বিন গিভেন আফটার চেকিং অল দিস ভিডিওস। জি, যে ভিডিওতে আপনার জি বলার অর্থ হলে থামান, প্লিজ ডোন্ট স্টপ মি না, প্লিজ ডু নট। আমি নিজেই থেমে যাব সময় মতন। আপনার জি বলার অর্থই আমি মাঝে মধ্যেই দেখছি আপনি এটা করেন। যদি কথা বলতে দেন তো কথা বলতে দিয়ে, প্লিজ প্লিজ বলেন যে আসেন না। ওকে, অলরাইট, ওকে, গো অ্যাহেড। ওকে, এনিওয়ে মানে আর কেউ জি বললে পরে ঠিক আছে, আপনি জি বললে আমি ভয় পাই। যাই হোক, আমি অতিরিক্ত বলতে চাচ্ছি না। অল আই ওয়ান্ট টু সে যে আই ওয়াজ অ্যাওয়েক, সারা রাত আমার ভোরবেলা ডিউটি ছিল, কিন্তু সারা রাত আমি জেগেছিলাম, 4টা 20-এর দিকে শুতে যাই। আই ওয়াজ হিয়ারিং দি এন্টায়ার প্রসিকিউশন, আপনারা সবাই শুনেছেন আমার মনে হয়। তো ওইখানে কোনো ব্যত্যয় হয়েছে বলে কেউ বলতে পারবে না। আজকের রিয়াকশনগুলো দেখেন, প্রথমেই কিছু লোক আনন্দে তালি দিয়ে উঠল। দি অ্যাটর্নি জেনারেল স্টুড আপ অ্যান্ড সেড দ্যাট তালি দেওয়ার জায়গা না এটা। অ্যাটলিস্ট এই আইনগত দিকটা সে খেয়াল রেখেছে। এই ভব্যতা সভ্যতা ইন দি কোর্ট হ্যাজ বিন ওই কোর্টের মধ্যে শাহরিয়ার কবির বলেছিল কুত্তার বাচ্চা, আই এম সরি ফর দি স্ল্যাং, বাট হি সেড কুত্তার বাচ্চা তুই দাঁড়ায় এখন কথা বলিস। হি সেড দ্যাট টু কাদের মোল্লা ইন দ্যাট সেম কোর্ট। ওই কোর্টের মধ্যে তালি মারতেও মানা করা হয়েছে। কারা বেশি ভদ্র?
কারা বেশি সভ্য। যাক, এনিওয়ে, তারপরে উল্লাসের কথা আসলো। আমি উল্লাসে পরে যাচ্ছি, আগে যাচ্ছি রিয়াকশনগুলো কি আমাদের এই উল্লাসে পরে আসবো। রিয়াকশনগুলো হচ্ছে, আপনি যদি দেখেন ইন্ডিয়া টুডে, আপনি দেখেন আনন্দবাজার, আপনি যদি দেখেন ইভেন ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির যেই ওয়েবসাইট, আমার আগের ভাই ওটাকে নেগেটিভলি দেখেছেন, আমি পজিটিভলি দেখছি। কারণ দে হ্যাভ সেড ভেরি ক্লিয়ারলি যে আমরা বাংলাদেশের নিকটতম প্রতিবেশী হিসাবে সেভাবে দেখতে চাই বাংলাদেশকে, এবং বাংলাদেশে কোনো অস্থিরতা, আমার যেটুকু মনে আছে, আমি ওয়ার্ড ফর ওয়ার্ড বলছি না, কোনো রকম অস্থিরতা বা রাজনৈতিক বা কোনো রকম কোনো সমস্যা, এগুলো অস্থিতিশীলতা, এটা আমরা চাই না। দ্যাট ইজ পজিটিভ এখন পর্যন্ত। এরপরে হচ্ছে পাকিস্তানের ডন, তারপরে হচ্ছে মিডল ইস্টে আসেন আল জাজিরা, আল আরাবিয়া, গালফ নিউজ, অল হ্যাভ মেড দিস নিউজ। আর একটু পশ্চিমে যান বিবিসি, আরও একটু পশ্চিমে যান সিএনএন, এভরিবডি হ্যাজ ডিসকাস দিস ম্যাটার। নান, কেউ এখন পর্যন্ত এই 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 বিচার ক্রিয়ার কোনো সমালোচনা করেনি। দ্যাট ওয়াজ ট্রান্সপারেন্ট, কেউ করেনি, ইভেন ইন্ডিয়া করেনি। নোবডি ডিড ইট। শুধুমাত্র ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস বিচার প্রক্রিয়াকে খারাপ বলে নাই, তারা তাদের নিজস্ব স্ট্যান্ডার্ড হচ্ছে তারা কোনো মৃত্যুদণ্ডকে সাপোর্ট করে না, তারা রিগ্রেট করেছে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দ্যাটস দেয়ার স্ট্যান্ডার্ড। কিন্তু তারা বিচার প্রক্রিয়াকে কোনো রকম কোনো নষ্ট হয়েছে বা খারাপ হয়েছে বা আনট্রান্সপারেন্ট ছিল এটা বলে নাই। সো আমি এর আগেও আপনারাও জানেন, আমি এইটুকু বলতে চাই যে পুরো বিচার প্রক্রিয়াটা ছিল মানে 84 জন সাক্ষীর মধ্যে 54 জন সাক্ষী ছিল এবং ভিডিও ক্লিপ এসব আমরা কে দেখি নাই ওই সময়। ইট ওয়াজ স্বচ্ছ ছিল এবং এই বিচারটা এস্টাবলিশ হয়েছিল। এই বিচার আপনি খেয়াল করে দেখেছেন, চিফ প্রসিকিউটর বলেছে এটা কোনো প্রতিশোধ নয়, এটা হচ্ছে বাংলাদেশের যারা বিচারের জন্য কাজ ছিল তাদের জন্য বিজয়, আর কিছু না। এটা কারোর কাছে কোনো প্রতিশোধ নয়। হি ওয়াজ দ্যাট মাচ সিভিল টু টক দ্যাট নাইস, এটা বলেছিল। আচ্ছা, রাস্তায় এখন উল্লাস আমরা দেখেছি, আই হ্যাভ সিন, উই হ্যাভ সিন। ফাঁসির পরে আমরা তো এখানে ছিলাম, কিভাবে মিষ্টি বিতরণ করা হয়েছিল জ্যাকসন হাইটে, সেটাও তো ফাঁসিই ছিল ভাই। আমরা দেখেছি ফাঁসি হয় নাই, কেন হবে না তার জন্য শাহবাগে কোর্টের রায়তে ফাঁসি হয় নাই, কাদের মোল্লার ফাঁসি হয় নাই, তাতে এটা তারা মানে নাই। তারা শাহবাগে গিয়ে অর্ধেক বাঁকা হয়ে, শরীর এরকম বাঁকা করে কতে কাদের মোল্লার ফাঁসি চাই, শুনলে পরেই রাগ লাগতো। হু আর ইউ টু ইনফ্লুয়েন্স দি কোর্ট? এবং সেখানে শেখ হাসিনা বলতো আমার মন পড়ে আছে শাহবাগে। আমরা দেখি না এই খেলাগুলো। আজকে এটাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি, সারা ওয়ার্ল্ড যেখানে অ্যাকসেপ্ট করেছে। আমরা যাই বলি না কেন, আলটিমেটলি দিস ইজ দি ভার্ডিক্ট। এবং একটা কথা খুব সত্যি, যারা ভয় পায় তারা বলে আমি ভয় পাই নাই। আমরা অনেক সময় তেঁতুল গাছে ভূত থেকে বাজার থেকে আসার পথে, বাড়ি আসার পথে, গ্রামের বাড়িতে তেঁতুল গাছ দেখলে গান গাওয়া শুরু করি, ভয় তারাই। তো এই ভয় পাই নাই এক ধরনের গান, এই সেই ধরনের গান যে আমি ভয় পাই নাই, ভয় পাই নাই। দ্যাটস হোয়াট দে আর টেলিং। বাট এটা ছিল শরণার্থী, মানে আমাদের মডার্ন হিস্ট্রিতে এত বড় হিউম্যান রাইটসের অ্যাবিউজ, নিজের দেশের মানুষ, নিজের দেশের লোককে হেলিকপ্টারে করে উঠে গিয়ে গুলি করার নির্দেশ দেওয়া। আমি বলে দিছি এখন সব ঠিক করে ফেলবে, 36 সেনা নামবে, হেলিকপ্টার থেকে করবে, গুলি চালাবে। আমি তো লেথাল ওয়েপন ইউজ করার কথা বলে দিছি। ইংলিশ উনি সবসময় ভুল করেন, একবার ভুল করেন নাই, সবসময় ভুল করেন। আচ্ছা, এনিওয়ে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে দিস ইজ ক্লিয়ার। 5-6টা ছিল, তার মধ্যে 3টা কাউন্টে শি ওয়াজ ফাউন্ড গিলটি। দি ফার্স্ট কাউন্ট ইজ যে প্ররোচনা, ইনসাইটমেন্ট, প্ররোচনা দিয়ে মানে একটা ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া বা যুদ্ধের দিকে এগিয়ে দেওয়া বা বিপদের দিকে এগিয়ে দেওয়া। এই প্ররোচনা is one of the Roman statute point to be considered একটা আসামির ক্ষেত্রে, that she was found guilty এবং যাবজ্জীবন কারাদণ্ড। নাম্বার 2, তার এগেনস্টে যেটা ছিল
সেটা ছিল যে প্ররোচনা ছিল ডিরেক্ট অর্ডার। ডিড ইউ গিভ এনি ডিরেক্ট অর্ডার? শি হ্যাজ অ্যাকসেপ্টেড ইন মেনি প্লেসেস যে আমি বলে দিয়েছি, তারপর সে বলতেছে আমি বলে দিয়েছি সব হয়ে যাবে। তার ডিরেক্ট, অ্যান্ড দ্যাট has been corroborated in the laboratories that it is her who is giving the order. প্লাস আমি রাজশাখীর কথা বাদ দিলাম, রাজশাখী বলেছে অর্ডার ইউজ টু কাম ফ্রম হার, বাদ দিলাম, সে জীবনের ভয়ে বলতেছে, আমি ওই সুযোগটা দিলাম আপনাদেরকে। কিন্তু when the forensic lab has said that it is her who is accepting যে আমি অর্ডার দিচ্ছি, so she gave the order for killing, which is the second statute, Rome Statute is second. The third one is failure to stop her subordinates, তার আন্ডারে যারা কাজ করে, পুলিশ চিফ, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, র্যাব, যারা তার আন্ডারে, তার সাবঅর্ডিনেট যারা, তাদেরকে থামাতে ব্যর্থ হয়েছে। ফেলিওর টু স্টপ দেম ফ্রম ক্রিয়েটিং দ্য অ্যাট্রসিটিস। সো 3 কাউন্টে 2 কাউন্টে শি হ্যাজ বিন গিভেন ডেথ। আমরা সবাই জানি বাইরেও কোনো এটা নিয়ে কোনো উল্লাস কেউ করেছে। ওই সময় কারা ছিল আপনারা দেখেছেন? যারা কাজ ছিল, যাদের সন্তান মারা গেছে, যাদের সন্তান চলে গেছে, আজও জানে না কোথায় গেছে, এখনো জানে না, এখনো ডেড বডি পায় নাই। দে ওয়ার ক্রাইং দেয়ার। এই ছিল তাদের বিজয়, এই ছিল প্রথম জবাবদিহিতা, এই ছিল প্রথম অ্যাকাউন্টেবিলিটি। বাংলাদেশে প্রথম অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ হচ্ছে। সেটাকে আমাদের একেবারে মনে হচ্ছে দলীয় ন্যারেটিভ দিয়ে এখানে আমার পূর্ববর্তী বড় ভাই সাহেব বলে গেলেন, একেবারে আওয়ামী লীগের স্টেটমেন্ট কমপ্লিটলি। ট্রাই টু জাজ ইট অ্যাজ এ হিউম্যান বিইং। মনে করেন যে আপনার নিজের ভাইকে ধরে নিয়ে গিয়েছে, 8 বছর আটকে রেখেছিল, 2 হাত বাঁধা ছিল, কখনোই খোলা হতো না, শুধু খাবার সময় খোলা হতো এবং টয়লেটে যাওয়ার সময় খোলা হতো। চিন্তা করেন যে তার বউ 7 বছর পরে যখন দেখা গেল যে তার কোনো খোঁজ খবর নাই, তার বউ হ্যাজ লেফট, আরেকটা জায়গায় যে বিয়ে করে ফেলেছে উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ, চিন্তা করেন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড টু ইয়োর ব্রাদার অর ইউ। তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কষ্ট নিয়ে মানুষ বেঁচে আছে। থ্যাংক ইউ সো মাচ। 57 এখন you have the right to stop me now. Thank you. Thank you, ঠিক আছে। আমি আর কোনো প্রশ্ন থাকলে আমি করতে পারবো, মানে ওকে you can get a little bit more time. আমি একটু I don't need time. আমার যা বলার, আমি তো এখানে বিরাট করে বক্তব্য দিতে আসি নাই। না, থ্যাংক ইউ। আমরা আলোচনা করতে এসেছি how you feel, what you feel, what you think, how you narrate it, how you analyze it. আমি অ্যানালাইসিসে চরমতম মানে পক্ষপাত দোষে দুষ্ট দেখলাম আমার। আপনি ভালো বিতর্কের আপনি নাম্বার 1 হয়েছেন বাংলাদেশে অনেক বছর ধরে, আপনার কথার উপস্থাপনা নো ডাউট। তবে একটা ক্লারিফিকেশন আমি দেই, তাহের একটা ক্লারিফিকেশন দিই আমি। জি মাসুদ ভাই, রোম স্ট্যাচুটে কিন্তু ইন অ্যাবসেন্সে বিচার হয় না, কেমন? আইসিসি তে ইন অ্যাবসেন্সে বিচার হয় না। এই বিচারটার একটা বড় ডিভিশন হচ্ছে, এটি ইন অ্যাবসেন্সে হয়েছে। Just for a clarification. জি yeah, but হয়েছে কি, you're right. I read it. আপনারা জানেন যে আমি কোনো কিছু কথা বলতে আসার আগে আমি ডেফিনেটলি পড়াশোনা করি। একদম আমি কখনো আসিনি, আমি তাহের ভাইকে বহুদিন ডিনাই করছি আমার ভাই পড়াশোনা করি, আমি যাবো না। I have not come. আমি ডেফিনেটলি পড়াশোনা। ইয়েস, রোম স্ট্যাচুটে আপনি ইন অ্যাবসেন্সিয়ার বিচার করেন না, বাট দিজ আর দ্য কান্ট্রি যার বিভিন্ন দেশের নিজস্ব জুরিসডিকশনের হ্যাজ বিন অ্যাডেড অ্যান্ড যখন তারা র্যাটিফাই করে তখন তারা তাদের মতন করে নিয়েছে। যেমন আমেরিকা র্যাটিফাই করে নাই, চায়না র্যাটিফাই করে নাই, ইন্ডিয়া র্যাটিফাই করে নাই, কিছু কান্ট্রি র্যাটিফাই করে, রাশিয়া র্যাটিফাই করে নাই। তারা অ্যাকসেপ্ট করেছে, বাট দে ডিডন্ট ইভেন র্যাটিফাই। বাট যখন অন্যান্য কান্ট্রিগুলো 124টা কান্ট্রি যখন র্যাটিফাই করে, দে হ্যাভ অ্যাডেড দেয়ার ওন থিং। যেমন 2010 সালে অ্যাড হলো, যেমন শেখ হাসিনা অ্যাড করছিল না যে সোনা সাক্ষী হলেই চলবে, দেখা সাক্ষীর দরকার নাই। কিছু চেঞ্জ has been accepted within the framework of Rome Statute. Thank you so much. Thank you. একটা কথা একটু তাহের ভাই, আমি একটা কথা শুধু বলি, সেটা হইলো যে বসনিয়ায় যে জেনোসাইড করছিল সার্বিয়ান জেনারেলরা, তাদের কয়েকজনের বিচার ইন অ্যাবসেন্সিয়া হয়েছিল, পরে তাদেরকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্ট দিয়ে ধরে আনতে হয়েছিল। জি থ্যাংক ইউ সো মাচ। পয়েন্ট বলে দিয়েছিল, আধা মিনিটের একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে একটা কোশ্চেন, ক্যান শি অ্যাপিল? এটা একটা কোশ্চেন সবার আছে না? জি ইয়েস শি ক্যান অ্যাপিল, অ্যারেস্ট হবার 30 দিনের মধ্যে।
সারেন্ডার করা অথবা অ্যারেস্ট হবার 30 দিনের মধ্যে সে অ্যাপিল করতে পারে। অ্যাবসেন্টিয়ারে কোনো অ্যাপিল হয় না। অ্যাবসেন্টিয়ারে কোনো অ্যাপিল নেই। থ্যাংক ইউ সো মাচ। রতন তালুকদারের কথা একটু শুনি। আমরা একটু আগে সিদ্ধাংশুদার কথা শুনলাম, তার রতন তালুকদারের কথা শুনি, তারপরে ইব্রাহিম চৌধুরী কোন আপনি দেরিতে আসছেন, সো আমরা লিসেন করবো। আমাদের তারেক ভাই স্টুডিওতে আছেন, এরপরে আবার আরেক প্রোগ্রাম আছে এটা আমরা এয়ার করব। জি ইব্রাহিম চৌধুরীকে দেন, আমি তো সবার শেষেই থাকি। না না আপনি বলেন তারপরে ইব্রাহিম চৌধুরীর কথা শুনুন। ওই ফালুকদারের আগে চৌধুরী সাহেবরা থাকে। চৌধুরী আমি একটু বলি, এই যে আমার বড় লাভটা কি হলো যে একটু দেরিতে উপস্থিত হয়ে আমার একটা বিশ্বাস হলো যে আমাদের বহু যোগ্য ব্যক্তি চিকিৎসক না হলেও তারা রাজনীতিবিদ হইতে পারতেন। আমাদের বহু যোগ্য মানুষ তারা চিকিৎসক না হইলেও বড় তার্কিক হইতে পারতেন। আর দুঃখ হলো এই সম্রাট ভাই, এই মাসুদ ভাই, আমাদের বয়স সমসাময়িক, আমরা আমাদের এই স্বাধীনতা দেখা লোক, আপনারাও আমরাও, আমাদের এই দেশ এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিহিংসা। আমরা সবাই জানি যে শেখ হাসিনার সময় যে বিচারটা হয়েছিল সেই বিচারও প্রভাব মুক্ত হয় নাই। আমরা বুকে হাত দিয়ে এটা আজকেও বলতে পারি যে আজকের বিচারও প্রভাব মুক্ত হয় নাই। এই সত্য কথাটা থেকে যদি আমরা দূরে থাকি, আত্মপ্রবঞ্চনা হবে, আত্মপ্রতারণা হবে। আমরা আমাদের জায়গায় আসেন, আমরা এমন জায়গায় যাই জীবনের প্রান্তে দাঁড়িয়ে যে আমরা এই দেশটাকে এই পারস্পরিক তুষারোপ, জিজ্ঞাসা, একটার পাল্টা আরেকটা, এই দীর্ঘ প্রক্রিয়ায় নিজেদের আর জড়িত না করে আমরা এমন এক কথাবার্তা শুরু করি যে এই দেশটা রিকনসিয়েল হবে, আবার দাঁড়াতে পারবে। আমরা যদি তর্ক করি আমাদের প্রত্যেকটা অ্যাক্টকে আমরা জাস্টিফাই করতে পারবো। আজকে একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সমান করে দেখছে আওয়ামী লীগ, এটাও আমি পছন্দ করি না। আমি মনে করি একটা আওয়ামী লীগের ব্যর্থ নেতৃত্বের জন্য আওয়ামী লীগের সেই নেতাকে দায় নিয়ে সেই নেতাকে দায় দেওয়া হোক। আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াক, এটা আমার প্রত্যাশা থাকবে। এই দেশে কন্ট্রিবিউট করুক সাধারণ মানুষ। তো আমি আবার কথা দীর্ঘায়িত করতেছি না, আমি রতন তালুকদারের বক্তব্য শুনি। আমি শুধু দেখলাম যে একজন মাসুদুর রহমান শুধু ডাক্তার না হলেও যে আরো ভালো করতে পারবেন রাজনীতিতে, বা আরো ভালো করতে পারতেন একজন বিতার্কিক হিসাবে, একজন পলিটিক্যাল আর্গুমেন্টাল মানুষ হিসাবে, এই ব্যাপারে আমি একটা স্বীকৃতি দিয়ে আমি রতন তালুকদারের দিকে ছেড়ে দিতে চাই। আমি শুনি। জি, আমি 1 মিনিট সময় নিয়ে ইব্রাহিম ভাইয়ের সাথে একটু রেসপন্ড করেন। 1 মিনিট সময় নিচ্ছি। ধন্যবাদ। আমি যেটা যোগ্য না মনে হয় তার অত বড় কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছেন আপনি আমাকে, এর জন্য অনেক ধন্যবাদ। এবং আল্লাহর কাছে মাপ চেয়ে নেব আপনাকে ক্ষমা করার জন্য, আমাকে অতিরিক্ত ভালো বলার জন্য। এনিওয়ে, 2 নম্বর হচ্ছে যে আপনার যে টোটাল বক্তব্য তার পার্শিয়ালি অ্যাকসেপ্ট করি আমি বা আমরা। একটা হচ্ছে যে আসেন আমরা নতুন সংস্কৃতি শুরু করি, হানাহানির নয়, দোষারোপের নয়, গণ্ডগোলের নয়, ভালোবাসার। আসেন আমরা সেটা শুরু করি আমাদের দেশে। এটার সাথে আমি 100% একমত। আর কত করব আমরা, কত দোষারোপ করব, এটা করব না। আর যেটার সাথে একমত না সেটা হলো আপনি যেটা বলেছেন যে আমরা আমাদের মনের মধ্যে জানি যে এটা প্রভাব মুক্ত নয়। এটা আপনার মনের মধ্যে জানেন, আমরা আমাদের মনের মধ্যে জানি না। আমরা জানি এটা সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট একটা ইয়ে ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রতন তালুকদার। আপনার সবার আলোচনায় তো আপনি শুনলেন, হোয়াট ইজ ইউর স্ট্যান্ড? আপনার স্ট্যান্ড কোন জায়গায়? আপনি তো একজন সম্পাদক। অনেক ধন্যবাদ আপনাদেরকে। সবগুলি লোক আমার খুব পরিচিত। মাসুদ ভাই যেটা খোকন ভাই বললো, মাসুদ ভাই তো আবার সবসময় খুব ভালো বক্তব্য রাখেন, এবং মাসুদ ভাই রাজনৈতিক লোক নয় এটা কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না। আমি সবসময় জানি উনি রাজনীতির কথাবার্তা বলেন এবং চমৎকার বক্তব্য। যার জন্য মাসুদ ভাইয়ের সাথে আমার বিভিন্ন ভাবে ওনার সঙ্গে আমার যে কন্ট্রাক্ট হয় বা সেটা আমি অনেক সময় মাসুদ ভাইকে সমর্থন করি, আবার অনেক সময় মাসুদ ভাইয়ের বিরুদ্ধেও কথা বলি, 2-1বার এরকম হয়েছেও ঘটনা। তবে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মৃত্যুদণ্ড বা ফাঁসি কারণেই তো আজকে আমরা এখানে বসে গল্প করতে পারতেছি, আজকে এটা নিয়ে আমরা ডিসকাস করতেছি, আলোচনা করতেছি। না হয় এটা যদি না হইতো তাহলে কিন্তু আজকে আমরা এখানে আলোচনায় আসতাম না, তাহেরও আজকে আমাকে ডাকতো না। আমাদের সমস্যাটা হলো কি, আমরা 2 ভাগে বিভক্ত।
আমরা যেটা বিশ্বাস করি সেটাকেই এস্টাবলিশ করার চেষ্টা করি। সম্রাট ভাই যেটা বিশ্বাস করে উনি স্বাভাবিকভাবে ওনারটা এস্টাবলিশ করতে চাইবেন এখানে। মাসুদ ভাই যেটা বিশ্বাস করে সেটা চাবেন এবং এটাই হচ্ছে। শীতাংশু গুহ যেটা বিশ্বাস করে সে সেটা বলছে। আমাদের হাসান ভাই যা বিশ্বাস করে, আপনি কোনটা বিশ্বাস করেন সেটা বলেন, আপনার বিশ্বাসটা বলেন। সেটা বলছে। আমি বলতেছি আমি কি বিশ্বাস করি জানেন, পুরা জিনিসটা একটা ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম এই কারণে যে বিচার এটা একটা ফরমাশি। এনসিপি চেয়েছিল নির্বাচনের আগে যেন একটা রায় শেখ হাসিনার বিচার হয়, বিচারের রায় দেওয়া হয়। জামাত চেয়েছিল, বিএনপি এই বিচারের বিএনপি কিন্তু এতটা সোচ্চার ছিল না। কারণ বিএনপি সোচ্চার ছিল না এই কারণেই যে বিএনপি চাইছিল শুধু নির্বাচনটা দিক, নির্বাচন দিলে তো আমরা পাস করব, আমরা প্রধানমন্ত্রী হব, সেটা বিএনপি। এখন যদিও আজকের যে বিএনপি স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট বেশ করাই, কিন্তু বিএনপি কিন্তু শেখ হাসিনার বিচারের ব্যাপারে কিন্তু এতটুকু সোচ্চার ছিল না যতটুকু না এনসিপি এবং জামাত এবং ডক্টর ইউনূস স্বয়ং যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এটা চেয়েছিল। এটা কিন্তু এখন এটাতে সুবিধাটা হলো কি, অন্তত নির্বাচনের আগে তারা বলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার যে আমরা তো অন্তত শেখ হাসিনার বিচার করেছি। তো আমি এই জন্য ঘোড়ার ডিম বললাম আগে, এই শেখ হাসিনাও বাংলাদেশে আসবে না, ভারত কোনোদিন শেখ হাসিনাকে দেবে না, আর বা অন্যরা কেউ আসবে না। তো ওই বিচারেই থাকবে। কিন্তু এটা একটা প্রতীকী বিচার যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা প্রচন্ড দাপটের শেখ হাসিনাকে দেখছি। আজকে আবার এই দাপটের শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি দেওয়ার জন্য যে মানে ইচ্ছে করা হইলো, রায় দেওয়া হইলো, সেটাও বাংলাদেশের মানুষ আজকে দেখলো। দাপটের সিংহের মতো শক্তিশালী হাসিনা আবার আজকে এই সিংহকেই আপনার কি বলে ফাঁসির আদেশ দেওয়া হলো। আমি একটি বিষয় বলতে চাই, সেটা হলো যে দেখুন, হইতে পারে শেখ হাসিনার আমলে অনেক অনিয়ম হয়েছে, বিরোধী পক্ষ, গণতন্ত্র, দেশের সম্পদের চুরি, লুণ্ঠন, অন্যকে ঘায়েল করা, বহুত কিছু হয়েছে। কিন্তু আমরা একটা জিনিসকে সবসময় গুলিয়ে ফেলতেছি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দুটা কিন্তু টোটাল আলাদা জিনিস। সেই জিনিসটাকে আমরা কখনোই গুরুত্ব দিচ্ছি না, যে আমরা শুধু একটা জিনিসে ফোকাস করতেছি যে শেখ হাসিনা। তো আমরা যদি এইভাবে হিসাবটা করি যে হিসাব শেখ হাসিনা কখনোই আসবে না, তাহলে আজকের যে রায় এটা তো টোটালি অর্থহীন। আমাদের এই উপমহাদেশে আরেকজন প্রধানমন্ত্রীকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তিনি হইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। কিভাবে? ভুট্টো তাদের হাতে ছিল। সাদ্দাম হোসেনকে ইরাকে আমেরিকান নিয়ন্ত্রিত গভর্নমেন্ট কিন্তু ফাঁসি দিছে, সাদ্দাম তাদের হাতে ছিল। শেখ হাসিনা কি তাদের ইউনূসের গভর্নমেন্টের হাতে আছে? নেই, শেখ হাসিনা অন্য জায়গায়। তো শেখ হাসিনাকে ওইখান থেকে তুলে এনে ফাঁসি দেওয়া, এটা আত্মতৃপ্তি হইতেই পারে। আমি তো বলছি এটা এক ধরনের আত্মতৃপ্তি। আজকে এটা দেখানো হলো যে শেখ হাসিনা যে অন্যায়গুলি করছে, আমি এই অন্যায়গুলি নিজেও প্রতিবাদ করি। আমি এটা মনে করি, কে যেন একজনে বলে গেছে যে আওয়ামী লীগের ক্ষমা প্রার্থনা করা উচিত। আমি 100 বার বিশ্বাস করি আওয়ামী লীগকে কামব্যাক করতে হলে আওয়ামী লীগকে কামব্যাক করতে হবে, রাজনীতির প্রচলিত ধারাকে আনতে হবে, আওয়ামী লীগকে ক্ষমা প্রার্থনাও করতে হবে। কিন্তু একতরফা ভাবে আজকে যদি এখানে আমরা আলোচনা করি, এক একজনে আমাদের রাজনৈতিক ভাষ্য এখানে এক একজনের মতো করে দিলাম আর আমরা শুনলাম। শুনেন, আমি একটু স্পষ্ট কথাবার্তা পছন্দ করি। আপনি কোন রাজনীতি বিশ্বাস করেন, কোন রাজনীতি বলেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি করতেই পারেন। এখন আপনি বলবেন আমি রাজনীতি করি না, আবার টোটালি রাজনৈতিক বক্তব্য দিবেন আর উল্টাপাল্টা কথা বলবেন, মানে এইগুলি হয় না। ভাষা, ল্যাঙ্গুয়েজ, আমরা আজকে আরো একটু সিভিলাইজ হওয়া দরকার। এটা তো আমাদের পলিটিক্যাল কালচার, একে অপরকে বিরোধিতা করা করাই তো। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, বঙ্গবন্ধুর ব্যাক করেনি, 21 বছর পরে বঙ্গবন্ধু ব্যাক করছে। তো আজকে যারা উল্লাস করতেছেন তারা কিন্তু কি বলে, আজকের দিনটাই কিন্তু শেষ দিন নয়, there is a long way to go my friends.
এটা বুঝতে হবে। যেমন শীতাংশু গুহ বলছে, আমি শীতাংশু গুহের এই কথার সাথে একমত না ভাই। ওই দিন যেদিন জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, আওয়ামী লীগ উল্লাস করছে, মিষ্টি বিতরণ করা হয়েছে, বাংলাদেশে হয়েছে, দেশের বাইরেও হয়েছে। তো এটা এটা টোটালি আপনাকে বুঝতে হবে যে উনার পরাজয় হয়েছে, আরেকজনের জয় হয়েছে, দুইবার ডিভিশনটা টু ওয়ে ডিভিশন। আজকে সম্রাট ভাইয়ের জয় হয়েছে, কালকে আপনি শীতাংশু গুহের জয় হবে, আবার নাও হইতে পারে, বা হবে, একটু সময় নিবে। এটা তো আমাদের কে উনি কি লিক করে আমি জানি না, কিন্তু আমি একটু বললেন কেন সেই জন্য এই কারণে বললাম যে আপনার মতের বিপরীতে তো তার মত, এই জন্য বললাম কোন পার্টি করে হুনস আমি জানি না। আরে শেষ করি, আপনার পয়েন্ট শেষ না? আমার পয়েন্ট শেষ না। আপনি কিন্তু আপনি মাসুদ ভাইকে অনেক সময় দিচ্ছেন, আমাকে ততটুকু সময় দিতে হবে, আর না হয় ভবিষ্যতে আমাকে কখনো ডাকবেন না। ওকে, গো হেড। এবং আপনি এই বাঞ্চ অফ পিপলের সঙ্গে আমাকে কখনো ডাকবেন না। এত সব পিপল আমি আগেই বলছিলাম। আমার বক্তব্য হলো যে আপনি বলবেন আপনি রাজনীতি করেন না, আর আপনি বক্তব্য দিবেন টোটাল রাজনৈতিক রাজাকারী বক্তব্য, এটা তো হইতে পারে না। রাজাকারী বক্তব্যটা এটা এক্সপান্স করেন, তাই আপনাকে না কথায় কথায় এই রাজাকার কথাটা ভেরি অবজেকশনেবল। এই ব্যবসা বহুদিন করছেন, এই ব্যবসা বহুদিন করছেন আপনারা, বুঝছেন? এই চেতনা রাজাকার এই ব্যবসা বহুদিন করে, ব্যবসাটা বন্ধ করেন। সম্রাট ভাই শুনেন, আপনি কিন্তু অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। না তাই বলে আমি কিন্তু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, আমার মুখে বাজে কথা আসছে। আমি বলছি আমাদের সংস্কৃতিটা, আমাদের সাংস্কৃতিক আর মাসুদ ভাই আপনাকে একটা কথা বলি, আমি সোফার আমি জানি যে আপনি রাজনীতি করেন, 1400 লোকের খুনি ফাঁসি হইছে, এইটা জাস্টিফাইড, আমরা সেই কথা বলছি না। কিন্তু এর মধ্যে আমি এই জন্য বলছি যে যাইতে হইছে এখান থেকে, রাজাকার কথাটা ইউজ করেই কিন্তু যাইতে হইছে এখান থেকে। এইসব আজাইরা কথা আমি হাইলি অবজেকশন। সম্রাট ভাই আওয়ামী লীগের আমলে রাজাকারের লিস্ট করছে ৭,৫০০ আওয়ামী লীগ, ১৩০০ বিএনপি, জামাত ২৫০। ভাই আপনার সময় কিন্তু আমি কথা বলি নাই। না বলেন নাই, কিন্তু রাজাকারী এটা তো একটা হাইলি অবজেকশনেবল ল্যাঙ্গুয়েজ। আপনার আগে রাজাকারটা পান কোথায়? আপনি যখন গালির কথা বলছেন, আমি কি গালি দিছি? আপনি দিচ্ছেন, আপনি অনেক বাজে কথা বলছেন। কি বলছি? আমি ওটা বলিনি, এবং আমি বলতেছি যে আপনার সঙ্গে তো আমি কথা বলিনি। আরে বাইরে আপনারা তো কথা এদিক ওদিকে, মাসুদ না ধরতেছেন, আমাদের আমি রাজাকার বলতেছেন, তখন তো ওটা বন্ধ করেন প্লিজ সাহেব, এই তর্কটা প্লিজ বন্ধ করেন, অবান্ধব তর্ক হচ্ছে এটা একটা। ওনাটা শেষ করি আপনার, না শেষ করেন, আপনার পয়েন্টটা বলেন না কেন? শেষ হয় না, আমাকে তো ইন্টারাপ্ট করলো সম্রাট ভাই অনেক বলেন, আপনার পয়েন্টটা বলেন। আমি তো আমার শুনে গেছি। আচ্ছা আমি আরেকটা বিষয় বলি, যেটা মর্তুজা চলে গেছে, এই যে ছাত্রগণ অভ্যুত্থানে আজকে সরকারের 15 বছর, মাসুদ ভাই এটা আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে, কিন্তু আজকে সরকারের 15 মাস না, তাই তো 15 মাস পার হয়ে গেল। আচ্ছা বলুন তো কতজন লোক মারা গেছে এই গণ অভ্যুত্থানে? তার কোনো অ্যাকুরেট হিসাব কি না সরকার করতে পারছে না আপনি দেখুন। আজকে মর্তুজা কত বললো? 1400। ইউনূস সাহেব কিন্তু একাধিকবার 1000 বলছে, জাতিসংঘের রিপোর্ট বলছে 1400। তারেক রহমান যখন গত মাসে একজন যদি মারা যায়, 1400 মারা যায়, আর 10 জন মারা যায়, মারা গেছে লোকজন, মারা গেছে, ফাইনাল হিসাব থাকবে না। মানে সরকার প্রধান আপনি পয়েন্টে আসেন যে একজন যদি মারা যায়, 500 জন মারা যায়, 1000 মারা যায়, হিসাব 53 বছরে মিলাইতে পারে নাই, সেই সময় তো কারোর কোনো হিসেবের কথা মনে ওঠে না। 30 লক্ষ লোক মরছে। এই যে সম্রাট ভাই টেস্ট দেয়া কথা কোন কেন? কেন আপনি নাম্বার নিয়ে করছেন, সেই জন্য বলতেছি আমি বললাম 53 বছরে 30 লক্ষ আচ্ছা ভেজাল লাগায় রাখা। ওকে আমরা ওনার কথা সেই সময় আপনাদের কোনো কথা হয় না, ওনার কথা শুনি আমরা, শোনার পর আপনি বলেন। সম্রাট ভাই ওনার কথা শেষ করুক, শেষ করে বলুন। রতনদা বলেন, ওনার একটা কথা বলেন। কোর্টের থেকে কোর্টের চেয়ারম্যান আচ্ছা ওনারটা শেষ করতে দেন, রতন তালুকদারটা শেষ করতে দেন, তারপর আমরা রতন তালুকদারটা শেষ করতে দেন প্লিজ। ইনফরমেশন আসে, নাম্বার ডাজন্ট রিমেইন সেম। ওকে রতন তালুকদার শেষ করতে দেন।
শেষ করতে দেন। হ্যাঁ, জাতিসংঘ যে নাম্বারটা বলেছে, মাসুদ ভাই নাম্বার, you have to understand the difference between statics and dynamics. মাসুদ ভাই, Dynamic নাম্বার হচ্ছে নতুন নতুন খবর আসে, নতুন একজন মারা গেছে সেটা আসে, the number doesn't remain same. মাসুদ ভাই, আপনার 3 লক্ষ লোক মারা গেল না 3 মিলিয়ন লোক মারা গেল, সেই হিসাবে মিলাতে পারলাম না এখনো। মাসুদ ভাই, আপনি খুব কথা বলতে পছন্দ করেন আমি জানি, কারণ আমি তো কথা, আমি তো তখনই কথা বলি যখন দরকার। আমাকে কেউ বলবে না যে আমি অনর্থক কথা বলি। ইটস ব্যাড, এটা কিন্তু ব্যাড। আপনি আরেকজনকে মানে ইন্টারাপ্ট করতে পারেন না। আমি তো আপনাকে ইন্টারাপ্ট করি নাই, আপনি কথা শুনে গেলাম একেবারে। একটি কথা শুনতেছিলাম যখন আপনি এমন এমন কিছু কথা বলছিলেন যেগুলো রেসপন্স করা দরকার। না না না, এখানে না, ওই কথা না, আমার কথাটা শেষ করি আগে। আপনি শেষ করেন না, আপনি শেষ করেন, রতন দা শেষ করেন আপনার কথা। আমাদের, আমি এই এটা কেন বললাম যে আমাদের রাষ্ট্রপ্রধান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন রাইট আফটার বিপ্লব, তিনি 15 মাসে কি তিনি একটা একুরেট হিসাব বের করতে পারছেন? তারেক রহমান বিবিসির সঙ্গে সাক্ষাৎ করে কি বলল? 2000 লোক মারা গেছে। উনি আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়তো হবেন, উনি নিজে, উনি আমরা মনে করি ফেয়ার ইলেকশন হলে বিএনপি বড় দল, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। আজকে ওই যে জাতিসংঘের কথা বলা হচ্ছে, জাতিসংঘ কি এখানে উপস্থিত ছিল? জাতিসংঘের রিপোর্ট কেন? সরকারের রিপোর্ট কোথায়? জাতিসংঘ কি ওখানে হিসাব করছিল কে কোথায় মারা গেছে? আমরা জাতিসংঘের হিসাব আমরা মানবো কেন? এমন তো হইতে পারে 1400-এর বেশি লোক মারা গেছে। আমরা তো শেখ হাসিনার বিচার নিয়ে কথা বলছি রতন দা। সেটাই বলছি যে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনাকে ভারত থেকে আনা হবে, ভারত থেকে আনা হোক না কেন, বলা তো হচ্ছে ভারত থেকে। আজকে যে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যে স্টেটমেন্টটা দিল, মাত্র একটা সেন্টেন্স, তারা কিন্তু বেশি বড় কথা করেনি, অত্যন্ত ডিপ্লোম্যাটিক, যেটা হাসান ভাইও বললো, যে তারা কি বললো, যে তারা বললো যে আজকের যে রায়টা হবে, রায় সম্পর্কে তারা আগে অবগত ছিল এবং তারা বাংলাদেশের সঙ্গে মিলেমিশে কাজ করতে চায় ফিউচার। বাস কথা কিন্তু এখানেই শেষ। অবগত ছিল মানে কি? উই নোটেড, আর কিছু বলে নাই রায়ের ব্যাপারে। না, রায়ের ব্যাপারে না, রায়ের ব্যাপারে বলে রতন তালুকদার ভাই শেষ আর বাকি আছে। এই সুধাংশুদা, আবু তাহের, আমি আচ্ছা, আমি আমরা তারেক ভাই কথা শুনতেই পারি নাই। আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের রাজনীতি দুই ভাবে বিভক্ত। আগেই বলছি, এখন আবার বলছি, যে এক পক্ষ এটা সমর্থন করতে বলতেছে, আরেক পক্ষ আরেকটা বলতেছে। তো এটা স্বাভাবিক এরকমই হবে। যে আজকে যেহেতু এটা রায়টা হয়েছে, এই রায়ের কারণে দেখো আজকে আমরা কথা বলতেছি, এখানে একজন পক্ষে বলতেছি, একজন বিপক্ষে বলতেছি, আরেকজন মধ্যপন্থী অবস্থায় বলতেছি। তো এটাই তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি চলতেছে। তো এটা বললাম, বঙ্গবন্ধুকে যখন মারা হয়েছিল, এই বঙ্গবন্ধু কিন্তু 21-এ ব্যাক করছে, 21 বছর পর। আজকের যে দিনটাই শেখ হাসিনাও ব্যাক করবেন, এটাই তো বলতে চাচ্ছেন আপনি? কি বলতে চাচ্ছেন? আমি বলছি শেখ হাসিনাও ব্যাক করবেন, এটাই বলতে চাচ্ছেন? না, শেখ হাসিনা ব্যাক করবেন না, না শেখ হাসিনা ব্যাক করবেন না। আমি তো এটা বললাম যে শেখ হাসিনা আওয়ামী লীগের খুব তাড়াতাড়ি ব্যাক করার কোনো সম্ভাবনা নাই। তবে আমি ব্যক্তিগতভাবে পার্সোনালি মনে করি একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ, ওই যে মাসুদ ভাই বললেন না যে আমাদের এখন সুস্থভাবে সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হলে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে স্বচ্ছ আওয়ামী লীগার দিয়ে। আমি কিন্তু চুরচুরটা আওয়ামী লীগের কথা বলছি না। আওয়ামী লীগ অনেক অন্যায় করছে, অনেক কিছু করেছে, তার দেশ থেকে পালাইছে, সবই ঠিক আছে, বিচারও হবে। আমি বিচার প্রক্রিয়ার সঙ্গেও আমি একমত, বিচার হইতেই পারে, কিন্তু যে অর্থহীন বিচার, এই যে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনাকে তারা আনতে পারবে? তারা আনতে পারবে না। কিন্তু এটা একটা, ওই তো আমরা বলতে পারতেছি একটা ঐতিহাসিক রায় হয়েছে, ওই আজকে আমরা বলতে পারতেছি যে এটা বাংলাদেশের ইতিহাসে স্মরণ করে লেখা থাকবে। আরেক দল বলতেছে ক্যাঙ্গারু কোর্ট, আরেক দল বলতেছে ডক্টর ইউনূসের সেই পরিণতি হবে। তো এইটাই তো পক্ষ বিপক্ষ আমাদের, আমরা একটা এক পক্ষ সমর্থন করি, এক পক্ষ বিরোধিতা করি, এটাই আমাদের কালচার। এটাই লিপু বলেন। থ্যাংক ইউ তাহের। আমার একটু কথা আছে তাহের। জি জি বলেন, 1 মিনিট 1 মিনিট। আচ্ছা, 1 মিনিটের মধ্যে শেষ করব। থ্যাংক ইউ তাহের, টাইম টিভি এবং সবাইকে আবারও। প্রথমে আমি আব্দুল লতিফ সম্রাট সম্পর্কে দুটি আপত্তিকর কথা বলছেন। উনি শেখ হাসিনাকে বেটি বলে উদ্বোধন করছেন, আর 2 নম্বর হলো উনি জয়কে প্রতিবন্ধী হিসাবে করছেন। একজন
উনি একসময় বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, যুক্তরাষ্ট্রের বিএনপির প্রেসিডেন্ট ছিলেন। অতীতেও আমি টাইম টিভিতে সম্রাট ভাইয়ের সাথে কথাবার্তা বলছি। এই ধরনের আপত্তিকর কথা অত্যন্ত বেমানান। তবে এই কারণে হয়তো বিএনপি লতিফ ভাইকে মনোনয়ন দেয় নাই। আমরা আজকে এখান থেকে সুপারিশ করি তাকে যাতে মনোনয়ন দেওয়া হয়। যেহেতু ইব্রাহিম ভাই বলছে আমি একটু এখানে ই করি। সেই জন্য বলি, খালেদা জিয়াকে নিয়ে আমি তো প্রধানমন্ত্রী না, এই যে পতিত প্রধানমন্ত্রী কি কি ল্যাঙ্গুয়েজ বাইর করছে, তখন তো কাউরে আমাদের এইখান থেকে শুনি নাই বলতে যে প্রধানমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আপনি কান পরীক্ষা করাবেন ডাক্তারের কাছে গিয়ে, অনেকেই বলছে। আচ্ছা গেল, থ্যাংক ইউ। আপনি নমিনেশন পান, এটা আমরা সুপারিশ করি। কে বলছে, কোথায় বলছে দেখান। 2 নম্বর হলো যে আমাদের ডাক্তার মাসুদ সাহেব অনেক কথা বললেন। আমি ডাক্তার মাসুদকে খুব ভালো করেই চিনি, উনি ছিলেন না, কারণ আমাদের ডাক্তার মাসুদ আমার বন্ধু, ডাক্তার মাসুদের বন্ধু, এবং তার কাছ থেকে আমি অনেক খবরই রাখি। ডাক্তার মাসুদ বললেন যে আমার বক্তব্যটা আওয়ামী লীগের ন্যারেটিভের মতো হয়েছে। এইটা যদি সত্য হয়, ডাক্তার মাসুদের বক্তব্য পুরাপুরি জামাতের ন্যারেটিভ। একজন জামাতি কর্মী যেইভাবে বক্তব্য দেয়, যেইভাবে কথাবার্তা বলে, রতনদা বলল যে বিএনপি ন্যারেটিভ, আপনি কোন জামাত, ওনার তো এখন আইডেন্টিটি ক্রাইসিস হবে। সেই একই অর্থাৎ তারপরে আপনারা যারা বিচারটা চমৎকার হয়েছে বলতে পারছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে শেখ হাসিনা নিজে বলছিলেন আমার বিচারটি আন্তর্জাতিক কোর্টে নিয়ে যাওয়া হোক। হ্যাঁ, তা কিন্তু নিয়ে যায় অত নাম তো উনি দিছে আন্তর্জাতিক মানবাধিকার বিচার। আরে এটা না, বাংলাদেশে না, উনি হেগের কথা বলছে যে আমার বিচারটি হেগে নিয়ে যাওয়া হোক। সাইদিদের হেগে নেয় নাই কেন? সেইটা তো এখন একটা যদি বলতেছি কেন নেয় না সেটা বলবো। আর 2 নম্বর হলো যে রায়টা এত ভালো, রায়টা এমন হয়েছে যে রায়ের পরে ডিফেন্স অ্যাটর্নির হাস্যোজ্জ্বল ছবি সব জায়গায় বাইরেছে। অর্থাৎ এত সুন্দর হাস্যোজ্জ্বল ছবি পরে ওই শুনির ব্যাখ্যা দিচ্ছেন যে উনি ব্যথা পাইছেন। তো এই তো আমার খালি একটা কষ্টের কথা বলি, সাইদির মতো একটা লোক যখন তার ফাঁসির রায় হইলো, নিহত হয়েছে, শাহাদত বরণ করেছে। রাজনৈতিক দল কথা বলি, সাইদি কিন্তু এখনো আছে, নিহত হয় না, চাঁদে দেখা যায়। আচ্ছা শোনেন, মানে আপনারা এই যে বলতেছে ওইটা অবশ্য রতন তালুকদার বলছে যে বক্তব্যটা তো এই পুরা রায়টা হয়েছে নির্বাচনটাকে সামনে রেখে এনসিপি কে নিয়ে একটু সামনে আগে দেওয়া যায়, দ্যাট ইজ ওই এই লক্ষ্যে আর কি। আমি যেটা বলতেছি যে আর সম্রাট ভাই এবং ডাক্তার মাসুদ, আপনাদের প্রতি সম্মান রাখি বলতেছি, সমাজে আপনারা প্রতিষ্ঠিত, কিন্তু আপনারা বারবার যেভাবে মানুষকে ইন্টারপ্রেট করেন, যতবার লম্বা লম্বা কথা বলছেন, তাতে আমার একটা কথা, বাংলায় একটা কথা আছে যে সোরের মার বড় গলা, এইটা বারবার মনে পড়তেছিল আর কি। আর রাজাকার প্রসঙ্গে আপত্তি আছে, আপনি এতক্ষণ বললেন ল্যাঙ্গুয়েজ ঠিক হইল না, সোরের মার আপনারা একজন রাজাকারী সুতাংশু গুহা থাকলে একজন রাজাকারী রাজাকার শব্দটি বাংলাদেশের কেবল রাজাকার শব্দ অন্য কেউ করে রাজাকারের ফাঁসি হওয়ায় দুঃখ পায়, আবার রাজাকারের ফাঁসি হওয়ার দুঃখ পায়, তারাও রাজাকার। তথা ভারতের লোকজন, they don't want বাংলাদেশে কোনো ভালো কিছু হোক। Stop this discussion. এখানে চলে আসলে বাংলাদেশে যত কিছু ভালো করছে আওয়ামী লীগই করছে।
আমাদের চর্বি করবো কোত্থেকে? 17 বছর চুরি করে দেশটারে গাং বানাই দিয়ে এখন অন্যরে বলে যে চোরের মার বড় গলা। আপত্তি করে তারাও রাজাকারের সমর্থক এবং তারাও রাজাকার। রাজাকার বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে 14 গোষ্ঠী রাজাকার, তাদের বংশ রাজাকার, তারা সব রাজাকার। এরপরে বলি রাজাকারের বাচ্চা তারা, রাজাকারের নাতি তারা। অন্যদিকে চলে গেছি। আচ্ছা ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ বাজে কথা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সময় হবে না আমাদের। থ্যাংক ইউ। শুনেন মাসুদ ভাই, হার্ট অ্যাটাক করে মারা যাবেন, একটু শান্ত হন, অত উত্তেজিত হয় না। হার্টের ব্যাপারটা আমি আপনার থেকে ভালো বুঝি, আমার পড়াশোনা আছে, আপনার পড়াশোনা নাই এই ব্যাপারে। ভাই আপনার ডোন্ট টিচ মি হোয়াট ইজ হার্ট, আমার হার্ট ঠিক শিখায়েন না। আপনার যে আমি বসে বসে আপনার যে পড়াশোনা আছে, টিচ মি হোয়াট ইজ হার্ট, আপনার ডক্টর, ডোন্ট টিচ মি হোয়াট ইজ হার্ট। শুনেন আপনার যে পড়াশোনা আছে না, মাপ চাইছেন নিকেশা, সরি আমার ভুল হয়ে গেছে। অলরাইট ওকে নো শুনেন, আপনার যে পড়াশোনা আছে না, এটা ছাগল রেপারাইতে পারবেন। মানুষ কেন? আমি আমেরিকাতে পরীক্ষা পাস করে এখানকার ডাক্তার, কারণ আজকে আপনি রতন দা এটা পার্সোনালাইজ হয়ে যাচ্ছে। রতন তালুকদার এটা বলা ঠিক হবে না আপনাকে। হ্যাঁ ছাগল বাড়াইতে পারবেন, বুঝছেন? মনে রাখবেন। আপনি কি করছেন আমার জানা আছে। শুনেন, আপনি কথা বলবেন না। আচ্ছা শুনেন, রোজা দিয়ে 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 আমার কাছে বলে পয়সা দেন ভাই, রোজা দিয়ে দিয়ে দিছি আমি। এই টাইপের লোকে। এই শুনেন, এখন বলবো আপনি কি করছেন। This is not the platform you can discuss about personal matters. Okay, please. লোয়ার কোয়ালিটি লোক আপনি পার্সোনাল বিষয়ে যাবেন না এখানে। এটা দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম টু গো ফর পার্সোনাল। না আমি ওটা বলছি না আপনাকে। আমি খুব ভালো করে জানি যে আপনি একটা বড় স্টুপিড বুঝেন তো, বোকা বোকা। ইউ আন্ডারস্ট্যান্ড দিস? হ্যাঁ, আপনি বোকা। ও মাসুদ ভাই আমারে বলতে দেন। এখন রতন তালুকদারের শুনেন, এই মাসুদ ভাই সবসময় এরকম করে, যেখানে এটা এখানে উত্তেজনা তৈরি করে। ওকে আপনি স্টপ করেন এখন প্লিজ। যখন মিস্টার মঈন ক্ষমতায় আসলো তখন সে চরিত্র বলতে কিছু আছে, সেটা রাজাকার, সে চরিত্র বলতে পারে। আপনি কথা বলতেছেন রতন তালুকদার, যে আপনাকে থামানো যাচ্ছে না। আপনি একটু থামেন না, এখন অনেক কথা তো বলছেন আপনি। আমার মনে হয় আর ইয়ে করা যাবে না। সো রতন তালুকদার আপনি একটু থামেন, আপনি তো বলছেন কথা, এখন থামেন একটু প্লিজ। চরিত্র বলতে কিছু নাই তার। আপনি যদি ভদ্রলোক হন, আমি কি করতে পারি আপনি জানেন? ওকে দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।